এটার ক্ষেত্রে বীরেশ্বর একটা কথা বলেছিল যে আমার একটা উদাহরণ দিচ্ছিল, আমি পুরোনো সময়ের নেট কোয়ালিফাই 2015 সালের আমি যে বছরটা জেআরএফ পেয়েছিলাম সেই বছর নেট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এলএস এর যে হিসেবটা থাকতো সেটা বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে 70 থেকে 80 জন এলএস পেত, জানো তো, এবং জেআরএফ এলএস মিলিয়ে এই সংখ্যাটা কমতে কমতে 2017 সালে এসে দাঁড়ায় মাত্র 9খানা এলএস ছিল সে বছর, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে 9 জন মাত্র বাংলায় এলএস পেয়েছিল এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে একটি মাত্র করে জেআরএফ ছিল। সে বছর জেনারেলে একটি মাত্র জেআরএফ ছিল এবং স্বাভাবিক জেনারেলের যে জেআরএফ সে তাকেই আমরা নেটের ফার্স্ট হিসেবে ধরে নিতে পারি। যে মেয়েটি ফার্স্ট হয়েছিল তার নাম অদ্রিজা। অদ্রিজা আমার সঙ্গে প্রেসিডেন্সিতে পিএইচডি করে, এবং ও বারাসত এখন গভর্নমেন্ট যে কলেজ রয়েছে সেখানকার অধ্যাপিকা, ও পিএসসিতে পেয়েছে, আমার আগেই ও চাকরি পেয়েছে। তো যাই হোক, তো অদ্রিজার উদাহরণটা আমি এই কারণে দিচ্ছি, এখানটায় আমাকে দিয়ে বোঝানোর থেকে আমার মনে হয় অদ্রিজাকে দিয়ে বোঝাতে পারলে বিষয়টা অনেক সহজ হবে। যে অদ্রিজা যে বছর নেটটা কোয়ালিফাই করলো সে বছর একটি মাত্র জেআরএফ এবং সব মিলিয়ে ধরা যাক 9জন মাত্র এলএস কোয়ালিফাই করছে। এবার বুঝতেই পারছো সেক্ষেত্রে কতটা কঠিন ছিল সেই সময়গুলোতে নেটটা পাওয়াটা, এবং কোথাও গিয়ে যেন বাংলা পড়লে নেট পাওয়া যাবে না এইরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হচ্ছিল 2016-17 অনওয়ার্ডস এই সময়টা। এবং তারপরে সেই সময়টা পেরিয়ে আসার পরে এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক বেশি করে অনেক নেটকে ওরা এলএসকে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ওরা গ্রহণযোগ্যতা দিচ্ছে এবং আপাতত প্রায় 200-র কাছাকাছি এলএস পাচ্ছে প্রত্যেকটা নেটের পরীক্ষার পরে, 200-র কাছাকাছি এলএস পাচ্ছে, ফলে তোমাদের ক্ষেত্রে সুযোগটা খানিকটা বেড়েছে। এবং প্রশ্ন যেটা হচ্ছে সেই প্রশ্নটা তো এবার সবার জন্যই একই রকম, কিন্তু এলএস এর সংখ্যা যেহেতু বেড়েছে ফলে তোমাদের সুযোগ যেহেতু বেড়েছে সেই সুযোগটা তোমরা নিতে পারো, একটু চেষ্টা করলে তোমরা নেটটা কোয়ালিফাই করে যেতে পারবে। তবে হ্যাঁ, নেটের সিলেবাসটা অনেক বড় এবং দীর্ঘমেয়াদী একটা পড়াশোনার বিষয় থাকে, তো সেইটা তোমাদের সেই রকম ভাবে সময় দিতে হবে এবং ধরে থাকতে হবে। তো যাই হোক, এই যে কথাবার্তাগুলো, এই এই উপদেশ বা এই বাণীগুলো আলাদা করে দেওয়ার দরকার ছিল না, কিন্তু যেটা হয় একটা প্রাথমিক মানে কি বলবো, একটা আলাপের একটা পরিষদ তৈরি করার জন্য আমি এই কথাবার্তাগুলো বললাম তোমাদের সঙ্গে। এরপরে আমি সরাসরি তোমাদের আজকের যে পড়ানোর জায়গা, পড়ানোর যে বিষয়, সেখানে আমি চলে আসবো। বীরেশ্বর আমাকে যে জায়গাটা পড়াতে বলেছে সেটা হচ্ছে ভারতীয় যে কাব্যতত্ত্বের জায়গাটা সেটা পড়াতে বলেছে। এবার কাব্যতত্ত্বের যে সিলেবাসটা সেটা আমি সাধ্যমতো তোমাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসই যা রয়েছে সিলেবাসে আমি ধরে ধরে তোমাদেরকে পড়াবার চেষ্টা করব। আমি একটু সিলেবাসটা তোমাদেরকে রিড আউট করে দিই, এমনি একবার শুনে নাও। এখানে যা রয়েছে, অলঙ্কারবাদ রয়েছে তোমাদের, তারপর রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, চিত্রকাব্য, ঔচিত্য, বক্রোক্তিবাদ। ঠিক আছে, এবারে এমনিতে এই সিলেবাসটাকে দেখলে বা এই টপিকগুলোকে দেখলে কিছুটা মানে মনে হতেই পারে এটা কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা এত বড় এতগুলো জিনিস এগুলোকে কিভাবে করা যেতে পারে, এটা একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু ব্রেকডাউন করে দিচ্ছি যে কোনটার সঙ্গে কোনটাকে ধরে পাশাপাশি রেখে যদি পড়াশোনা করা যায় তাহলে পড়াটা খানিকটা সহজ হতে পারে। যেমন এখানে রসবাদ এবং ধ্বনিবাদ এই দুটোকে তোমাদেরকে পাশাপাশি রেখে পড়তে হবে। ঠিক আছে, রসবাদ তারই কন্টিনিউটিটা আমরা ধ্বনিবাদে গিয়ে পাবো। আবার অলঙ্কারবাদ এবং রীতিবাদ এই দুটো পরপর কন্টিনিউটি এর মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, অলঙ্কার প্রথমে, তারপরে যদি আমরা মানে রীতিবাদে যাই তো সেক্ষেত্রে সেটা পড়াটা সুবিধাজনক হবে। চিত্রকাব্যটা অ্যাজ সাচ খুব কঠিন নয়, এটা রসবাদ এবং ধ্বনিবাদের সঙ্গেই চিত্রকাব্যটা পড়ে নেওয়া যেতে পারে। আর বাকি থাকলো ঔচিত্য এবং বক্রোক্তিবাদ, এইগুলোকে আলাদা করে আবার একটু পড়তে হবে। ঔচিত্য এবং বক্রোক্তির মধ্যে অ্যাজ সাচ কোনো যোগাযোগ নেই বা দুটোর মধ্যে কোনো মানে সিমেট্রি নেই, এই দুটো আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা দুটো টপিক, কিন্তু এই দুটোকে আমরা যদি একসঙ্গে রেখে পড়তে পারি তাহলে সেটা সুবিধা হতে পারে, কারণ টপিক আলাদা হলেও এগুলো সাইজে খুব বড় নয়, হতে পারে। তো আমি যে এই যে জিনিসটা তোমাদেরকে ভেঙে দিলাম, এই ভেঙে দেওয়ার অর্থ এটাই, আমি যে তোমাদেরকে পড়াতে গেলেও কার্যত এইরকম ভাবে 3টে ক্লাসে আমি তোমাদের 3টে টপিককে অ্যাড্রেস করার চেষ্টা করব। ঠিক আছে, ঔচিত্য বক্রোক্তি আমি একদিনে পড়াবো, রসবাদ, ধ্বনিবাদ এবং চিত্রকাব্য এটা আমি একদিনে পড়াবো, এবং অলঙ্কারবাদ এবং রীতিবাদ এটা আমি আরেক দিনের ক্লাসে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই 3 দিনের ক্লাসে আমার মনে হয় এই অংশটুকু আমরা ধাপে ধাপে শেষ করে ফেলতে পারবো। এবার পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে একটু আমি একটা জিনিস একটু বলে নিই। সাধারণত এই পড়ানোতে সবাই প্রথমেই রসবাদ এবং ধ্বনিবাদের মধ্যে ঢুকে যেতে চায়, রস নিষ্পত্তির জায়গা বা ধ্বনির যে সমস্ত বিভাগ রয়েছে সেই বিভাগগুলোর মধ্যে ঢুকে পড়তে চায়। তো আমি ব্যক্তিগতভাবে পড়ার ক্ষেত্রে বা নিজে পড়ানোর ক্ষেত্রে একটা জিনিস মনে হয়েছে, এই জিনিসটাতে গোড়াতেই ঢুকে পড়লে অধিকাংশ স্টুডেন্ট আগ্রহ হারিয়ে ফেলে, কারণ এই বিষয়টা অনেক বেশি কঠিন।
এবং মানে তোমাকে ধরা যাক খুব ধীরে সুস্থে একটা ছোটখাটো ঢিল ছোঁড়া হচ্ছে, তোমার গায়ে লাগছে, তুমি খুব একটা গ্রাহ্য করছো না। কিন্তু তারপরে একটা সময়ের পরে সেই যন্ত্রণাটা বাড়ানো হলো, একটু বড় ঢিল ছোঁড়া হলো, তোমার শরীর ততক্ষণে সহ্য করে নেবে এবং বড় ঢিলটাও হয়তো তুমি ঘাটা সহ্য করে নিতে পারো। কিন্তু গোড়াতেই যদি তোমাকে একটা থান ইট দিয়ে আঘাত করা হয়, তুমি সেই আঘাতের পরে আর ঘুরে দাঁড়াতে পারো। এবারে আমাদের এই ভারতীয় অলঙ্কার যে কাব্যতত্ত্ব যেটা আমরা বলি, সেখানটায় ধ্বনিবাদ এবং রসবাদ হচ্ছে সেই থান ইটের কনসেপ্টটা। ওটা প্রথমেই এমন ভাবে স্টুডেন্টদের উপরকে ছুঁড়ে ফেলা হয় এবং স্টুডেন্টরা ওইটার আঘাতটা সহ্য করতে পারে না, এবং তারপরে তার মনে হয় যে এটা কি পড়ছি, কেন পড়ছি, এবং এটাকে কিভাবে এটার ভিতরে ঢুকবো। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে পড়ানোর ক্ষেত্রে ধ্বনিবাদ এবং রসবাদটাকে সরিয়ে রাখবো। এটা আমি এর পরের দিনের ক্লাসে বা তার পরের দিনের ক্লাসে, শেষ ক্লাসেও আমি পড়াতে পারি। তার আগে অন্যান্য জিনিসগুলো তোমাদের একটু সইয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আজকের আমার যে ক্লাস হবে, আজকের ক্লাসটা আমি মূলত করব আজকের ক্লাসটা আমি মূলত করব ঔচিত্য এবং বক্রোক্তিবাদ নিয়ে। কিন্তু কেবলমাত্র ঔচিত্য এবং বক্রোক্তিবাদ নয়, তার আগে এই ভারতীয় কাব্যতত্ত্বে ঢোকার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার দরকার আছে। সেই বেসিক কনসেপ্টগুলোর মধ্যে আমাদের সেই একদম গোড়ার যে পড়াশুনো, যেগুলো আমরা অনার্সের বা মাস্টার ডিগ্রিতে তো বোধহয় কোথাও পড়ান না, মাস্টার ডিগ্রিতেও পড়ানো হয়। মাস্টার ডিগ্রিতে রস নিষ্পত্তির জায়গাটা পড়ানো হয়, আর অনার্সের জায়গাতে রসের যে প্রাথমিক ভাবনাগুলো সেগুলো পড়ানো হয়। তো সেই প্রাথমিক কিছু সূত্রগুলো আমরা আজকে গোড়াতে খানিকটা আলোচনা করে নেব। সেইখানটাতে আমার ধারণা সেগুলো তোমাদের সবারই কম বেশি জানা। তো অল্প কিছুটা সময় নিয়ে সেই প্রাথমিক খানিকটা কনসেপ্ট আমরা আলোচনা করে নেব। যাদের একটু হয়তো বুঝতে সমস্যা রয়েছে তারাও এটা আমার সঙ্গে সঙ্গে বুঝে নেবে। সেইটা হয়ে গেলে তারপরে আজকে আমরা শেষে গিয়ে ঔচিত্য এবং বক্রোক্তিবাদের জায়গাটা সেটা আমরা পড়িয়ে শেষ করব, ঠিক আছে? তো ফলে আমি আর সময় নষ্ট না করে আমি আমার স্লাইডটা তোমাদেরকে একটু দেখাই। সেই স্লাইডে একটা মিনিট আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, আর নিজের ভিডিওটা আমি অফ করে দিলাম। তাতে কেউ অসুবিধা নেই, আমি এমন কোনো সুদৃশ্য ব্যক্তি নই যে আমাকে ভিডিওতে দেখার দরকার রয়েছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করো তাহলে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি গোড়ার কথা যেটা বলবো বলে বললাম, সেটা হচ্ছে গোড়ার কথা বলতে আমি রসের খানিকটা ধারণা, স্থায়ী ভাব, ব্যভিচারী ভাব এবং তার পাশাপাশি বিভাব, অনুভাব, এইগুলো সম্পর্কে খানিকটা কথাবার্তা আমি বলার চেষ্টা করব। সেটা তোমরা আচ্ছা, ইউ আর নো লঙ্গার প্রেজেন্টিং দেখাচ্ছে, তাহলে কি স্ক্রিনটা চলে গেল কোনো কারণে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। এটা তো হওয়ার কথা নয়, কিন্তু একটা মিনিট আমি আবার একবার শেয়ার করছি। এবার দেখা যাচ্ছে? ঠিক আছে, পরিষ্কার। পরিষ্কার তো? বেশ, তাহলে এগোনো যাক। আমরা প্রাথমিকভাবে এই কনসেপ্টগুলো একটু তাহলে গোড়াতে একটু দেখে নিই। যেটা বলার কথা, এখানে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো সব আমি পড়তে পড়তে যাবো না এমন না, তোমরা নিজেরাও খানিকটা করে পড়ে নেবে নিজের মতো। আমি মূল সার কথাটুকু বা চুম্বকটুকু তোমাদেরকে বলতে বলতে এগোবো। আচ্ছা, যেটা বলার কথা, ভারতীয় অলঙ্কার শাস্ত্রের যে প্রাচীনতম যে মতবাদটা, সেটা হচ্ছে রসবাদ। এবারে একটা মিনিট। হ্যাঁ, প্রাচীনতম যে মতবাদটা সেটা হচ্ছে রসবাদ। এবারে এই রসবাদের পরবর্তীকালে, রসবাদ প্রথমে এটা ভরতমুনির হাত ধরে এই রসবাদের প্রতিষ্ঠা বা রসপ্রস্থান এটাকে বলা হয়। তো এই প্রস্থানের পরবর্তীকালে অলঙ্কারবাদ এসছে, রীতিবাদ এসছে বা গুণবাদের প্রসঙ্গ এসছে, এবং পরবর্তীকালে ধ্বনিবাদীদের হাত ধরে অলঙ্কার প্রস্থানের ভাবনাগুলো বা ভারতীয় কাব্যশাস্ত্রের ভাবনাগুলো একটা আলাদা মাত্রা লাভ করেছে। এবং তারপরে সবার শেষে গিয়ে
ঔচিত্র এবং বক্তৃত্বের প্রসঙ্গগুলো এর পরবর্তীকালে এসেছে। কিন্তু প্রাচীনতম যে মতবাদ সেটা হচ্ছে রসবাদ, ভরত মুনির হাত ধরে, এবং তার লিখিত যে নাট্যশাস্ত্র, সেই নাট্যশাস্ত্রের হাত ধরে এই জিনিসটার সূচনা হয়। এবারে যেটা বলার কথা, ভরতের রসবাদের এই ভাবনাটা বা ভরতের বইটাই কার্যত আমরা প্রথম পেয়েছি, এবং সেই বই থেকে আমরা ধারণা তৈরি করেছি যে ভরতই প্রথম। কিন্তু এমন কিছু কিছু রেফারেন্স পয়েন্টও অন্য জায়গায় পাওয়া যায়, সেটা যেটা হলো যে সেখান থেকে আমরা বুঝতে পারি যে ভরত প্রথম নন, ভরতের আগেও বেশ কয়েকজন ছিলেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, তার নাম হচ্ছে নান্দিকেশ্বর। এই নান্দিকেশ্বরের উল্লেখ অভিনবগুপ্ত তার অভিনব ভারতীতে করেছিলেন। এই নান্দিকেশ্বর ব্যক্তিটির বেশ কিছু ভাবনার নাকি পরিচয় বা বেশ কিছু ভাবনার নাকি প্রভাব ভরতের উপর পড়েছিল, এবং ভরতের রসভাবনার ক্ষেত্রে নান্দিকেশ্বরেরও খানিকটা তার নিজস্ব যে ব্যক্তিগত রসের ভাবনা, সেটা খানিকটা তিনি ভরতকে প্রভাবিত করতে পেরেছিলেন, এমন কথাটা অভিনবগুপ্ত তার অভিনব ভারতীতে জানিয়েছিলেন। কিন্তু নান্দিকেশ্বর সম্পর্কে প্রকৃষ্ট কোনো প্রমাণ আমাদের হাতে পাওয়া যাচ্ছে না। আমরা ভরতকেই প্রথম প্রস্থানকার হিসেবে সেই জন্য গণ্য করি সাধারণত। এবারে কথা হলো যে ভরতের সময়কালটা কবে, ভরতের টাইম স্প্যানটা কবে থেকে শুরু হচ্ছে। ভরতের টাইম স্প্যানটা যদি আমরা দেখি, সেটা বিভিন্ন বিভিন্ন ঋষির বিভিন্ন রকম মতামত আর কি, সেই মতামতগুলো দেখে নিতে পারি। প্রথমে হরপ্রসাদ শাস্ত্রীর মতামতটা, তিনি বলেছেন খ্রিস্টপূর্ব 2য় শতকে। কিথ বলে যে ভদ্রলোক, ইনি বলেছেন ইনি এটা খ্রিস্টীয় 3য় শতাব্দীতে এটা রচিত হচ্ছে। আবার মনমোহন ঘোষের মতে এটা খ্রিস্টপূর্ব 1ম শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের মধ্যে কোনো একটা সময় এটা রচনা করা হচ্ছে। তো এই সমস্ত টাইম স্প্যানকে মিলিয়ে আমরা মোটামুটি বলতে পারি যে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর থেকে মানে আগে নয়, এবং খ্রিস্টীয় 3য় শতাব্দীর পরে নয়। মূলত হয়তো ওইদিকে মৌর্য রাজবংশের যে সময়কালটা, মৌর্য রাজবংশের সমকালীন সময় লেখা, অথবা এদিকে গুপ্ত রাজবংশের গোড়ার সময়ে যে টাইম স্প্যানটা, ওই সময়ে হয়তো লেখা। তারপরে গুপ্ত রাজবংশ পেরিয়ে যাওয়ার পরবর্তীকালে কিন্তু নাট্যশাস্ত্র লেখা নয়, এবং কার্যত গুপ্ত রাজবংশ যে সময়টাতে ফুরিয়ে আসছে 6ষ্ঠ এবং 7ম শতাব্দীর, সেই সময় থেকে আমরা পরবর্তী যে প্রস্থানের ভাবনাগুলো সেগুলো আমরা পেতে থাকছি। কারণ সেই সময় একটা ভারতীয় শাস্ত্র চর্চা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে কাশ্মীর, এবং সেই কাশ্মীরে একের পর এক প্রস্থানকারকে আমরা পেয়ে যাচ্ছি, যারা এর পরবর্তী যে যে আমরা যে জিনিসগুলো পড়বো, অলংকারবাদের মতো ভাবনা বা রীতিবাদ বা গুণবাদের মতো ভাবনা, সেগুলো আমরা দেখতে পাবো। সেগুলো সমস্ত কিছুর সঙ্গে কাশ্মীরের এই জায়গাগুলো জড়িয়ে রয়েছে। কাশ্মীরের রাজসভা এবং সেই রাজসভার কবি যারা ছিলেন তারা জড়িয়ে রয়েছে। এবং তারও পরে গিয়ে 10ম একাদশ খ্রিস্টাব্দে গিয়ে আমরা তারপরে আনন্দবর্ধন এবং অভিনবগুপ্তের মতো মানুষকে পেয়ে যাব, যাদের হাত ধরে ধ্বনিবাদ সেটা একটা আলাদা প্রতিষ্ঠা লাভ করবে। এবার এই ধ্বনিবাদ এবং অলংকারবাদ এইটার মধ্যবর্তী সময়ে আসবেন ক্ষেমেন্দ্র এবং ক্ষেমেন্দ্র আসবেন, এবং ক্ষেমেন্দ্রর হাত ধরে তার প্রসঙ্গে আমরা ঔচিত্য ইত্যাদি রেফারেন্স গুলো সেখানটায় আমরা পেয়ে যাব, এবং এছাড়া বক্তৃত্বের ভাবনাও এই সময়ের মধ্যেই আমরা পাবো। তো শুরু হচ্ছে মোটামুটি খ্রিস্টীয়, তাহলে যদি ধরে নিই খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে আমাদের আলোচনাগুলো শুরু হবে, এবং শেষ যে জায়গাটাতে আমরা কি করব সেটা হচ্ছে খ্রিস্টীয় 10ম বা একাদশ খ্রিস্টাব্দ। এর পরবর্তীকালে যদি আমরা বিশ্বনাথ কবিরাজ বা ইত্যাদিকে ধরে নিতে থাকি, তাদেরও কিছু কিছু রেফারেন্স পয়েন্ট আমাদেরকে আলোচনার মধ্যে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে সময়কালটা আরেকটু এগিয়ে যাবে, সেটা হচ্ছে ষোড়শ বা সপ্তদশ শতাব্দী। ভয়েস ব্রেক হচ্ছে মনে হয়, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, ঠিকই তো আছে। শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা এগোচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আমার তাহলে এখানে নেটওয়ার্কটা একটু সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে। এবারে যদি বিশ্বনাথ কবিরাজকে আমরা ধরে নিই, তাহলে আমাদের সময়কালটা সপ্তদশ শতাব্দী পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু মূল আলোচনার বিষয়টা ওই খ্রিস্টীয় 2য় শতাব্দী, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী, যে সময় ভরত রচনাকালটা শুরু করছেন, এবং এদিকে খ্রিস্টীয় 10ম থেকে একাদশ শতাব্দী, যে সময়তে অভিনবগুপ্তকে আমরা পেয়ে যাচ্ছি। এই 1000 বছরের ইতিহাসই কার্যত ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ইতিহাস। এবারে মুশকিল যেটা হচ্ছে, এরা 1000 বছর সময় নিয়েছিলেন এই শাস্ত্রীয় জায়গাগুলোকে আলোচনা করার জন্য, এবং আমাদেরকে সেই জিনিসটা হয় একটা সেমিস্টারে পড়তে হচ্ছে, অথবা আমাদেরকে যেমন এই আমি যে তোমাদের ক্লাস নেব, হয়তো 6 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো ফলে যেটা হয়েছে, সেই জিনিসটা কঠিন, এবং অনেক তার মধ্যে জটিলতা রয়েছে। সেই জটিলতার জায়গাগুলোকে আমরা সব হয়তো ছুঁয়ে যেতে পারবো না। যাই হোক, ঠিক আছে, তাও সাধ্যমতো যতটা এগোনো যায় এবং বা জিনিসটা সম্পর্কে একটা ব্রড আইডিয়া যদি তৈরি করে নেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা করব। এবারে যেটা বলার কথা, ভরতের এই রসশাস্ত্রের বা নাট্যশাস্ত্রের যে কথা আমরা বলছি, সেই নাট্যশাস্ত্রের প্রথম খণ্ডটা এইটায় তোমরা সবাই জোগাড় করে নেবে, ঠিক আছে? কলেজ স্ট্রিটে কিনতে পাওয়া যায়। 6টা মোট রয়েছে, তার মধ্যে প্রথম যে খণ্ডটা সেটা জোগাড় করে নেবে, কারণ তার মধ্যেই রসতত্ত্ব সংক্রান্ত সমস্ত আলোচনা রয়েছে। এছাড়া কাব্যগুণ, কাব্যদোষ, এই সমস্ত আলোচনাগুলো তোমরা প্রথম খণ্ডেই সব পেয়ে যাবে। তো
তো যাই হোক, তো এই রসতত্ত্বের যেটা নাট্যশাস্ত্রের যেটা মানে ষষ্ঠ পরিচ্ছেদ, সেখানে এই রসের প্রাথমিক ভাবনাটা সেটা ভরত পরিচয় দিয়েছিলেন। এবং এই যে শ্লোকটা দেখতে পাচ্ছি, বিবাহ অনুভব ব্যভিচারী সংযতা রস নিষ্পত্তি, এইটা দিয়ে কার্যত আমাদের প্রথম থেকে পড়াশোনাগুলো শুরু হয়, এবং এইটার সামনে রেখেই কার্যত রসের যে ভাবনাটা সেটার সঙ্গেও আমরা পরিচিত হতে শুরু করি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বিভাব অনুভব ব্যভিচারী ভাবের সংযোগে রসের নিষ্পত্তি ঘটে। ঠিক আছে, এইটা তো অর্থ। এবার মুশকিল যেটা হচ্ছে এইটাকে স্বাভাবিকভাবে অর্থ করার পরেও এটার মধ্যেখানে ভেতরে লুকিয়ে থাকা রহস্যটা কি, সেটা কিন্তু আজ অব্দি পরিষ্কার করে ভাবে কেউই কিছু বলতে পারেনি। তার কারণ হচ্ছে বিভাব অনুভব এবং ব্যভিচারী ভাব, এইগুলোকে আলাদা করে কাকে বলে সেইটা সম্পর্কে ভরত খুব স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। বিভাব কাকে বলে আমরা জানি, অনুভব কাকে বলে আমরা জানি, ব্যভিচারী ভাব কাকে বলে আমরা জানি, কিন্তু এগুলোর সংযোগে কিভাবে রসের নিষ্পত্তি ঘটে বা রস অ্যাজ সাচ কাকে বলে সেই রসের সংজ্ঞাও কিন্তু ভরত দিয়েছিলেন। সমস্যাটা তৈরি হয় রস নিষ্পত্তির জায়গাটাতে। রসটা কিভাবে নিষ্পত্তি ঘটছে বা রসটা কিভাবে সৃষ্টি ঘটছে, সম্পাদিত হচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব একটা পরিষ্কার করে ভরত কিছুই বলে যাননি। এবং ভরত যেহেতু নিরুত্তাপ ছিলেন এই বিষয়টা নিয়ে, পরবর্তীকালে যারা আলংকারিক এলেন বা প্রস্থানকার এলেন, তাদের উপর দায়িত্ব পড়লো এই ব্যাসকূটকে মানে চিহ্নিত করা এবং এই ব্যাসকূটকে ভাঙার জন্য। এবং তারা সেটা করতে গিয়ে নতুন নতুন মতামত দিতে শুরু করলেন, এবং যে মতামতগুলো ক্রমাগত বিতর্কের জন্ম দিল, এবং সেই বিতর্ক কার্যত 1000 বছর পেরিয়েও তারা কোনোই সমাধানে পৌঁছতে পারলেন না। অভিনবগুপ্ত এবং আনন্দবর্ধন তারা নিজেদের মতো করে খানিকটা করে সমাধান করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তারাও যে সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছেন এমনটা নয়। তো যাই হোক, এই রস নিষ্পত্তির জায়গাটা একটা বিতর্কিত জিনিস। আমরা যে পরবর্তী যে ক্লাস নেব সেখানটাতে গিয়ে হয়তো রস নিষ্পত্তির বিষয়টাকে আমরা আমাদের সাধ্যমতো পড়াবার তোমাদেরকে চেষ্টা করব। আজকের যে ক্লাস সেখানটায় আমরা বিভাব অনুভব ব্যভিচারী এই জায়গাগুলো নিয়ে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, ছেড়ে দাও যেটা বলার কথা। তাহলে এখানে যেটা একটু আগেই বলে দিলাম, ভরত স্থায়ী ভাব, বিভাব অনুভব ব্যভিচারী ভাব বা রসের ব্যাখ্যা করলেও রস নিষ্পত্তি কিভাবে হচ্ছে সেই বিষয়ে নীরব ছিলেন। ফলে পরবর্তীকালে অলঙ্কার শাস্ত্রীরা যুগের পর যুগ এটা নিয়ে তর্ক চালিয়ে গেছে, কেউ কোনো সমাধানে পৌঁছতে পারেনি। এবারে যেটা আসি সেটা হচ্ছে নাট্যশাস্ত্র অ্যাজ সাচ এই বইটাতে ঠিক কোন কোন বিষয়ে ভরত আলোচনা করেছেন। এই বিভাব অনুভব ব্যভিচারী ভাব এগুলো নিয়ে তো আলোচনা করেছেন, বা স্থায়ী ভাব বা রস সম্পর্কে তো আলোচনা করেছেন। তার পাশাপাশি আরো বেশ কিছু জিনিস নিয়েও কিন্তু ভরত কথা বলেছিলেন। এই জিনিসগুলো এমনিতে তোমাদের পড়ার দরকার ছিল না, কিন্তু তোমাদের যে নেটের প্রশ্ন আসছে সেগুলো কিন্তু এই বিষয়গুলোর উপরেই জোর দিয়ে আসছে। স্যার, ঠিক আছে, তাই একটু কথা বলবো একটা। বলছি কি যে আপনি যে এই বইটা থেকে পড়াচ্ছে, এইটার কি এই পিডিএফটা আমাদেরকে একটু দিতে, মানে আমি বলি আমি একটু দিতে পারবেন? ওই ভরতের নাট্যশাস্ত্রের বইটা, এই যে স্লাইড শোটা আসছে, ও এই নোটটা, হ্যাঁ এই নোটটা আমি দিয়ে দেবো। বীরেশ্বরের সঙ্গে আমার কথা হয়েছে, এই নোটটা আমি তোমাদেরকে। আর ভারতীয় নাট্যশাস্ত্রের বইটা মানে কলেজ স্ট্রিটে গিয়ে বললেই হবে? হ্যাঁ কলেজ স্ট্রিটে অ্যাভেলেবল পাওয়া যায়, এবং পিডিএফও পাওয়া যায়, পিডিএফও তোমরা করে দিতে পারো। আচ্ছা স্যার, যদি পিডিএফটা আপনার কাছে থাকে একটু পাঠিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমার কাছে নেই, তবে আমি একটু ডাউনলোড করতে পারলে করে পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এবারে আমরা আসি নাট্যশাস্ত্রের মূল আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি ছিল। এই জিনিসটা এখন তোমাদের বেশ কিছু প্রশ্ন এখান থেকে চলে আসছে, তাই আমি তোমাদের খানিকটা উল্লেখ করতে যাই। নাট্যশাস্ত্রের প্রথম যে জায়গাটা নিয়ে ভরত আলোচনা করেছেন সেটা হচ্ছে কাব্য কত ধরনের হয়। কাব্য কার্যত ভরত দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে দৃশ্যকাব্য, অন্যটা হচ্ছে শ্রব্য কাব্য। এবার দৃশ্যকাব্য কি, শ্রব্য কাব্য কি, এইটা সম্পর্কে তোমাদের খানিকটা ধারণা আছে। তোমরা নাটক দেখেছো সবাই নিশ্চিত, কিছু না কিছু সময় নাটক নিজেরা অভিনয়ও করেছো বা কোথাও গিয়ে অভিনয় দেখেওছো। এবার নাটকের যে ভাবনাটা, নাটক হচ্ছে কার্যত একটা দৃশ্যকাব্য। তার কারণ সেটা একই সঙ্গে অভিনয় করা যায়, এবং একই সঙ্গে প্রয়োজনে অভিনয় ছাড়া সেটাকে পাঠও করা যেতে পারে। ঠিক আছে, কিছু কিছু নাটকের তো অভিনয় হয় না, কেবলমাত্র পাঠ হয়। যেমন তোমাদের জানা আছে হয়তো শম্ভু মিত্র যে চাঁদ বণিকের পালা লিখেছেন, সেটার অভিনয় তিনি করেননি, তিনি সেটা কেবলমাত্র পাঠ করেছিলেন। আবার চাইলে বিভিন্ন নাটক এমন রয়েছে যেগুলো পাঠ ছাড়াও সেটাকে অভিনয় হিসেবে করা যেতে পারে। যেখানটায় অভিনয় এবং পাঠের উভয়ও তো সুযোগ রয়েছে তাকে বলা হয় দৃশ্যকাব্য। কিন্তু এখানে মূলত অভিনয়টাই মুখ্য, দৃশ্যায়নটাই মুখ্য। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে শ্রব্যকাব্য। শ্রব্যকাব্যের ক্ষেত্রে মূলত পড়া, সেটা পড়ে যে জিনিসটার রসাস্বাদন করা হয়, পড়ে যে জিনিসটার ভাব গ্রহণ করা হয়, সেইটাকে আমরা শ্রব্যকাব্য হিসেবে চিহ্নিত করতে পারি। এবং সেখানে ক্ষেত্রে আমরা যে সমস্ত কাব্য কবিতাগুলো রয়েছে সেই কাব্য কবিতাগুলোকে এই গোত্রটার মধ্যে আমরা ফেলবো। কালিদাসের ধরা যাক যে সমস্ত কাব্যের সঙ্গে আমরা পরিচিত, সেই কাব্যগুলোকে বা ভবভূতির যে সমস্ত রচনা, সেগুলোকে আমরা শ্রব্য কাব্যের মধ্যে ফেলতে পারি। যেটা পাঠ করা যায়, প্রয়োজনে পাঠ করা যায় বা
পড়ে শোনানো যায়, যে শোনাটা অন্যরা শুনতে পান আর কি, কেউ একজন পাঠ করছেন, অন্যরা প্রয়োজনে সেটাকে শুনতে পারেন, এই কারণে এটাকে শ্রব্য কাব্য হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে এই গেল কাব্যের বিষয়বস্তু। এরপরে ভরত তার সপ্তদশ অধ্যায়ে, সম্ভবত যদি না আমি খুব ভুল করে থাকি, সপ্তদশ অধ্যায়ে তিনি কাব্যগুণ এবং কাব্যদোষ এই জায়গাটা নিয়ে আলোচনা করেছেন। প্রথমে 10টা কাব্য গুণের কথা বলেছেন, তারপরে 10টা কাব্য দোষের কথা বলেছেন। এবং কাব্য গুণগুলোর এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে পরপর লেখা রয়েছে: শ্লেষ, প্রসাদ, সমতা, সমাধি, মাধুর্য, ওজো, কান্তি, অর্থব্যক্তি, উদারতা, সুকুমারতা, এইগুলো হচ্ছে কাব্যগুণ। এর পাশাপাশি 10খানা কাব্য দোষও রয়েছে: অপার্থ, ব্যর্থ, একার্থ, সসংশয় ইত্যাদি। এবারে এগুলোর কিছু কিছু অর্থের জায়গা রয়েছে, কিন্তু সেই অর্থ বিশ্লেষণে আমি কিন্তু ঢুকবো না। তোমাদের নিজেদের দায়িত্ব থাকবে এই কাব্য গুণগুলোর অর্থ কি। খুব কঠিন কিছু নয়, তোমরা নিজেরা একটু চেষ্টা করলে সেগুলো পড়ে বুঝতে পারবে। আমাদের হাতে একটু সময় যেহেতু কম রয়েছে, আমরা এই জায়গাটাকে স্কিপ করে এগোচ্ছি। তবে তবে পরবর্তীকালে যখন আমরা রীতিবাদ পড়াতে যাব, রীতিবাদ পড়াতে গেলে এই ধরনের কিছু কাব্যগুণ এবং কাব্যদোষ সম্পর্কিত আমাদের সেখানে খানিকটা আলোচনা করতে হবে। আচ্ছা, এবারে এইটার ক্ষেত্রে তোমরা ওই নাট্যশাস্ত্রের বইটাতে এগুলো সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা করে তোমরা ব্যাখ্যা পেয়ে যাবে। ভরতকে কিভাবে, কোন কাব্যগুণ বলতে এই শ্লেষ বলতে কি বোঝাচ্ছেন, প্রসাদ বলতে কি বোঝাচ্ছেন, হ্যাঁ, সুকুমারতা বলতে কি বোঝাচ্ছেন, এই জিনিসগুলো সেখানে তোমরা সব ব্যাখ্যা পেয়ে যাবে। এরপরে যেটা বলার কথা, ভরত 4টে মাত্র অলংকারের কথা বলেছিলেন। তার পরবর্তী যে আলোচনার জায়গাটা সেটা হচ্ছে অলংকারের জায়গা। এবং সেই 4টে অলংকার কি কি? উপমা, রূপক, রূপক, দীপক এবং যমক, এই 4টে অলংকারের কথা উনি বলেন। এর মধ্যে একটি মাত্র হচ্ছে শব্দালঙ্কার এবং বাকিগুলো হচ্ছে অর্থালঙ্কার। এবং শব্দালঙ্কারটা কোনটা তোমরা বুঝতেই পারছো, যমকটা হচ্ছে শব্দালঙ্কার, বাকি 3টে হচ্ছে অর্থালঙ্কার। এবারে যেটা বলার কথা, তোমাদের নিজেদের যদি অলংকারের ইউনিটটা তোমাদের পড়ানো হয়েছে কিনা আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে তোমরা সেখান থেকে উপমা, রূপক বা দীপক সম্পর্কে খানিকটা ধারণা করতে পারো। দীপক তোমাদের সিলেবাসে পড়ানো হয় না, উপমা বা রূপক পড়ানো হয়, সেখান থেকে তোমরা ধারণাটা তৈরি করে নিতে পারবে। এবং যেটা মনে রাখার কথা, উপমা বা রূপক এইগুলো তৎকালীন সময় যে অর্থে ব্যবহার করা হতো, এই যুগে দাঁড়িয়েও সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। সমস্যাটা তৈরি হয়েছে শব্দালঙ্কারের ব্যবহারগুলো নিয়ে। আমরা যে শব্দালঙ্কারগুলো এখন আমাদের সিলেবাসে দেখতে পাই, অনুপ্রাসের কথা বলতে পারি, বা বক্রোক্তির কথা বলতে পারি, পুনরুক্ত বদাভ্যাসের কথা বলতে পারি, তো এইগুলো বা শ্লেষের কথা বলতে পারি, এইগুলো পুরো মানে পূর্ববর্তী সময়ে যে অর্থে ব্যবহার করা হতো, সেইগুলো কিন্তু বর্তমান সময়ে সেই ব্যবহার বিধিগুলো পাল্টে গেছে। এখন ভিন্ন কিছু অর্থে বা ভিন্ন কোনো ভাবনা থেকে সেগুলোকে ব্যবহার করা হয়, এবং মূলত শব্দর ব্যবহার বিধি নিয়ে এই শব্দালঙ্কারগুলোকে বর্তমান সময়ে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিগত সময় কেবলমাত্র শব্দের ব্যবহার নিয়ে সেটা ছিল না, তার মধ্যে অর্থগত বিভিন্ন রকম নৈপুণ্য লুকিয়ে থাকতো আর কি। যাই হোক, এখানে তোমাদের যে প্রশ্নটা ওঠা উচিত যে মাত্র 4টে অলংকারের কথা ভরত বললেন, অথচ অলংকার তো আমরা প্রচুর পড়েছি বা প্রচুর অলংকার সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, মাত্র 4টে ভরত বললেন কেন? আসলে যেটা হয়েছে, ভরত এই 4টে অলংকারের পাশাপাশি আরো 36খানা কাব্য লক্ষণের কথা বলেছিলেন। ঠিক আছে, কাব্য লক্ষণ কাকে বলে সেটা আমি একটু পড়ে তোমাদের বলে দিই। এছাড়া বাকি যা কিছু কাব্য শোভাকর, যা কিছু কাব্যের শোভা বৃদ্ধি করে, সেসবকেই তিনি কাব্য লক্ষণের অন্তর্ভুক্ত করেছিলেন। ঠিক আছে, এবং সেখানে তিনি 36টা মোট টোটাল কাব্য লক্ষণের কথা বলেছিলেন। এই কাব্য লক্ষণগুলিকে তিনি কাব্যের অধিকতর অন্তরঙ্গ বিষয় এবং শোভার মুখ্য কারণ হিসেবে চিহ্নিত করেন। আসলে এই যে 36খানা কাব্য লক্ষণকে ভরত চিহ্নিত করেন, আমরা পরবর্তীকালে যখন অলংকার শাস্ত্রের আলোচনাতে যাব বা অলংকারের ব্যবহার বিধিগুলো দেখতে যাই, তখন দেখতে পাই বিভিন্ন অলংকারের সঙ্গে কার্যত এই 36টা কাব্য লক্ষণের মিল রয়েছে। অর্থাৎ ভরত সরাসরি অলংকারকে চিহ্নিত করেননি, অলংকারকে তিনি কাব্য লক্ষণ হিসেবে দেখেছিলেন। এবং খেয়াল করে, এগুলোকে কাব্য শোভাকর কথাটা তিনি ব্যবহার করেছেন। অলংকারের মূল কাজই হলো কাব্যের শোভাকে বৃদ্ধি করা। অলংকারের কাজ শোভা বৃদ্ধি করা। অলংকার তো এমনিতে নিজে তার কোনো শোভা নেই, কিন্তু তাকে যদি বিশেষ দেহে বা বিশেষ বস্তুর উপরে ব্যবহার করা হয়, তখনই সেটা শোভা বৃদ্ধি করতে পারে। তো এই যে বৈশিষ্ট্যটা, এটা কাব্য লক্ষণের উপর আরোপিত করে ভরত কার্যত অলংকারের ভাবনাটাই এখানে কাব্য লক্ষণের মধ্যে নিহিত রেখেছেন। তো ফলে এই কাব্য লক্ষণগুলোকে আমরা অলংকার হিসেবে দেখব। এরপরে এগিয়ে আসি। এরপরে যেটা বলার কথা, এই যে কথাবার্তাগুলো, এই যে কাব্য কত ধরনের হয়, বা কাব্য গুণ বা কাব্য দোষ, বা এই যে 4টে অলংকারের কথা, এবং তারপরে এগিয়ে গিয়ে যে 36টা কাব্য লক্ষণ, এগুলো যেমনই হোক না কেন, এগুলোকে ভরত মনে করেছেন এগুলো সবই কাব্যের ভূষণ মাত্র, বা কাব্যের কিছু বিশেষ স্পেসিফিকেশন, বা কিছু বৈশিষ্ট্য, বা কিছু পৃথকীকরণ, হ্যাঁ, বা কিছু শ্রেণীবিন্যাস। কিন্তু এগুলো কোনোটাই কাব্যের মূল বিষয়বস্তু নয়, বা কাব্যের যে জায়গাটাকে ধরার চেষ্টা করা হয়, কাব্যের সারবস্তু হিসেবে যে জিনিসটাকে ধরার চেষ্টা করা হয়, এগুলো কোনোটাই নয়। সেটাকে কাব্যের সারবস্তু হলো রস। ভরত খুব স্পষ্ট করে সারবস্তু শব্দটাকে ব্যবহার করেছিলেন, এবং সেইটা হিসেবে তিনি রসকে উল্লেখ করেছিলেন। এবার কথা হচ্ছে, এই রসের
রস শব্দের অর্থ কি? রস শব্দের অর্থ কি সেটা ভরত নিজেই বলে দিয়েছেন, আমাদের আলাদা করে মাথা খাটিয়ে বের করার দরকার নেই। রস শব্দের অর্থ হলো আস্বাদ। ঠিক আছে, আস্বাদ জিনিসটা কি? আস্বাদ জিনিসটা তাই যখন আমরা এটা খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত, সেখান থেকে টার্মিনোলজিটাকে গ্রহণ করা হয়েছে। যখন আমরা কোনো কিছু একটা খাবার গ্রহণ করি বা খাই, তখন খাওয়ার পরে তো তার একটা স্বাদ আমাদের মুখে মধ্যে চলে আসে, তাই না? আমরা খেয়েই বুঝতে পারি ঠিকঠাক জিনিসটা তৈরি হয়েছে কিনা, নুন বেশি আছে কিনা বা মিষ্টি বেশি আছে কিনা, বা জিনিসটা ঠিকঠাক পরিপক্কতা লাভ করেছে কিনা, এই ভাবনাগুলো আমরা বুঝতে পারি। তো এই যে জিনিসটা, এই আস্বাদনের বোধটা থেকে আমরা কার্যত ওই খাদ্যের যে কি বলবো, খাদ্যের যে স্বাদটুকু বা খাদ্যের যে নিহিত ব্যঞ্জনাটুকু, সেইটুকু আমরা উপলব্ধি করে নিতে পারি। ঠিক আছে, রস হলো সেই একই রকম জিনিস। যেভাবে আমরা খাদ্যকে আস্বাদন করি এবং খাদ্যের সারবস্তুটাকে যাচাই করে নেওয়ার চেষ্টা করি খাদ্যটা ঠিকঠাকভাবে পরিপক্কতা লাভ করেছে কিনা, রসও সেই রকম কাব্যের মধ্যেকারে নিহিত এমন একটি আস্বাদন, যেটাকে আমরা কাব্য পাঠের সময় অনুধাবন করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে রসের জায়গাটা সেই রকম ভাবে নিষিক্ত হচ্ছে কিনা। এবারে এই রস কিভাবে নিষ্পাদিত হয় বা ইত্যাদি, সেটা আলাদা তর্কের বিষয়। কিন্তু যেটা বলার কথা এখানে, এই যে খাবারের ক্ষেত্রে আমি কথাটা যেটা বললাম, সেই খাবারের ক্ষেত্রে আমাদের এই যে খাবারটাকে আমরা দাঁত দিয়ে ধরা যাক চর্বণা করছি, বা আমরা যখন আমরা জিভ দিয়ে সেটাকে নাড়ছি মুখের ভেতরে বা যাই করি না কেন, এগুলো সবই বাইরের জিনিস। মূল ভেতরের জিনিসটা এইসব করে আমরা খাবারের ভেতরকার কার্যত রহস্যটাকে উপলব্ধি করার চেষ্টা করি। সেরকম রসও যখন আমরা পড়তে যাব, রসের ক্ষেত্রেও কিছু কিছু বাইরের জিনিসপত্র রয়েছে, এবং সেই বাইরের জিনিসগুলো সম্পর্কে একটু আগে আমরা কাব্য লক্ষণ বা অলংকার ইত্যাদির কথা বললাম, এগুলো সবই বাইরের জিনিস। কিন্তু এই বাইরের জিনিসগুলোকে নাড়াচাড়া করে কার্যত রসের ভেতরের রহস্যটাকে আমরা বোঝার চেষ্টা করব, এইটাই ভরতেরও দৃষ্টিভঙ্গি ছিল। এবার রস সম্পর্কে কি বলেছেন তিনি? রস সম্পর্কে এখানে যে যে টার্মগুলো লেখা রয়েছে, এগুলো একটিও কিন্তু আমার বানানো কোনো টার্ম নয়, এগুলো ভরতের নিজস্ব ব্যবহার করা টার্ম, এবং এই টার্মগুলোকে তোমাদের মনে রাখতে হবে। চাইলেই এগুলোকে আমি সহজ করে তোমাদের মতো মানে সহজ পাচ্য ভাষাতে লিখে ফেলতে পারতাম, কিন্তু সহজ পাচ্য ভাষায় লিখলে কাজ হবে না, কারণ এই টার্মগুলোই তোমাদের পরীক্ষাতেও কিন্তু ব্যবহার করা হবে। তো যাই হোক, ভরত কি বলছেন রস সম্পর্কে? রস সম্পর্কে বলছেন রস হলো আনন্দ ঘন ও অলৌকিক। এরপরে কি তারপরে কি বলছেন যে ভাব হতে রস উৎপন্ন হয় নাকি রস হতে ভাব উৎপন্ন হয়, তাই নিয়ে ভরতের পূর্বে কিছুটা বিতর্কের অবকাশ ছিল। এবার ভরতের পূর্বে বলতে এখানে নান্দিকেশ্বরের মতামতটাকে তুলে ধরার কার্যত চেষ্টা হয়েছে। অভিনবগুপ্ত যখন তার নান্দিকেশ্বরের উল্লেখ করেছেন তখন বলেছিলেন যে ভরতের পূর্ববর্তী যারা প্রস্থানকার ছিলেন তারা এইটা ঠিক করতে পারছিলেন না যে ভাব এবং রসের মধ্যে সম্পর্কটা কি, ভাব থেকে রস উৎপন্ন হয় নাকি রস থেকে ভাব উৎপন্ন হয়, এবং সেখানটার সমাধান না করতে পেরে তারা এইরকম একটা মতামত নিয়ে এসেছিলেন যে ভাববিহীন রস অথবা রসবিহীন ভাব থাকতে পারে না। ঠিক আছে, ভাব এবং রস পরস্পর সম্পৃক্ত, ভাব এবং রস একই সঙ্গে থাকে, আলাদা করে ভাব এবং রস এরকম ভাবে জিনিসটার অস্তিত্ব নেই। পরস্পর সম্বন্ধে কার্যত রস এবং ভাব উভয়ের নিষ্পত্তি হয়। এবার এইটা ছিল পূর্বতন মতামত। ভরত এই মতকে খণ্ডন করে জানান যে স্থায়ী ভাব থেকে, এখানে ভাব বলতে স্থায়ী ভাবের কথা বলা হচ্ছে, স্থায়ী ভাব থেকেই কার্যত রসের নিষ্পত্তি হয়। বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সংস্পর্শে এসে স্থায়ী ভাব কার্যত রস নিষ্পাদনের ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ এখানে এই যে রস এবং ভাব এরা পরস্পর সংশ্লিষ্ট বা পরস্পর যুক্ত থাকে, এই মতটাকে ভরত খণ্ডন করলেন। ভরত খণ্ডন করে যেটা বললেন, কার্যত রস ওই অর্থে উপস্থিত থাকে না। আমাদের লৌকিক যে আমাদের এই যে আমরা এই যে আমি তোমাদের সঙ্গে এইখানে এই যে আলাপ আলোচনাটা চালাচ্ছি, এটা তো একটা লৌকিক আলোচনা। এখানে আমিও একটা রক্ত মাংসের মানুষ, এবং তোমরা যারা স্ক্রিনের ওদিকে রয়েছো, ভার্চুয়াল ক্লাসরুমে বসে রয়েছে, তোমরাও রক্ত মাংসের মানুষ। এটা আমাদের একটা লৌকিক আলোচনার পরিসর চলছে। ভরত যেটা বলেছিলেন, এই লৌকিক বৃত্তটার ভিতরে, এই লৌকিক মানুষদের ভেতরেই কার্যত স্থায়ীভাবে অস্তিত্ব থাকে। এছাড়া যেটাকে আমরা রস বলছি, এই রসটা কিন্তু মানুষের ভেতরে সেই অর্থে থাকে না। রসটা কখন হয়? এই স্থায়ী ভাবটা থেকে। স্থায়ী ভাবটাই কার্যত বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সংস্পর্শে এসে স্থায়ী ভাবটাই কার্যত রসে পরিবর্তিত হয় এবং রসে পরিণত হয়ে সেটা রসের আস্বাদনকে তৈরি করে। রস নিজে থেকে কখনো হাজির থাকে না, বা মানে রেডিমেড কোনো রস এরকম ভাবে তৈরি থাকে না। আমাদের ভেতরে যেটা থাকে কার্যত সেটা হচ্ছে স্থায়ী ভাব থাকে। স্থায়ী ভাবটা পরবর্তীকালে রসে পরিণত হয়। এবারে সেক্ষেত্রে তাহলে এইখানে তাহলে তোমাদের প্রশ্নটা উঠবে, তাহলে এতক্ষণ তো রস নিয়ে কথা বলছিলাম, হঠাৎ করে স্থায়ী ভাব কোত্থেকে এসে হাজির হলো, এবং স্থায়ী ভাবটা কিভাবে রসে পরিণত হচ্ছে, এবং সবটা মিলিয়ে একটা গোলমালের জায়গা থাকতে পারে। তো আমি সাধ্যমতো তোমাদেরকে এরপরে চেষ্টা করছি এক্সপ্লেন করার। প্রথমে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে স্থায়ী ভাব সম্পর্কে জানার জায়গাটাতে যাব, কারণ স্থায়ী ভাবটা ভালো করে বুঝতে পারলে এবং স্থায়ী ভাবের সঙ্গে পাশাপাশি
বিভাব, অনুভাব এবং ব্যভিচারী ভাবটা বুঝতে পারলে তাহলেই আমরা রসের ভাবনাটাকে ধরতে পারবো। তাই আমাদের প্রথম কাজ যেটা হবে, স্থায়ী ভাব জিনিসটা কি সেটাকে বোঝার চেষ্টা করা। স্থায়ী ভাব সম্পর্কে ভরত জানান, ভরতের এটা নিজস্ব উক্তি, ঠিক আছে? সেই উক্তিটায় সংস্কৃত শ্লোকটা নিচে দেওয়া রয়েছে, আমি সংস্কৃত শ্লোকটাতে যাচ্ছি না, বাংলাটাই বলছি। ভরত স্থায়ী ভাব সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, জনগণের মধ্যে যেমন রাজা প্রধান, শিষ্যদের মধ্যে যেমন গুরু প্রধান, তেমনি সকল ভাবের মধ্যে স্থায়ী ভাব প্রধান। এবার সকল ভাব কি? ভরত মোট 49খানা টোটাল ভাবের কথা বলেছিলেন। এই 49টা ভাবের মধ্যে সাত্ত্বিক ভাব হচ্ছে 8খানা, ব্যভিচারী ভাব হচ্ছে 33টা এবং স্থায়ী ভাব হচ্ছে 8টা, ঠিক আছে? এই সব মিলে 39টা। এই সকল ভাব বলতে এই 39টা ভাব, এর মধ্যে 8খানা এমন ভাব পাওয়া যায় যেটাকে কার্যত ভরত দুটো খুব সুন্দর উপমা। স্যার 39 না তো 49 আছে। 49টার মধ্যে 8টাকে এমন ভরত চিহ্নিত করছেন যেটাকে বোঝাতে গিয়ে একটা সুন্দর উপমা দিলেন, যে জনগণের মধ্যে যেমন রাজা প্রধান, অর্থাৎ রাজার গুরুত্ব যেমন বেশি, এবং দ্বিতীয়ত জনগণ থাক বা নাই থাক রাজার অস্তিত্ব সবসময় থাকবে, সেই রাজা যেমন গুরুত্বপূর্ণ, বা শিষ্যদের মধ্যে যেমন গুরু প্রধান, শিষ্য সবসময় কিছু কিছু এদিক ওদিক হতে পারে, শিষ্যর সংখ্যা কমতে পারে, বাড়তে পারে, শিষ্য কিছু উপস্থিত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু গুরু যেমন সবসময় উপস্থিত থাকেন, সেই রকম এই যে ভাবগুলো, এই 49টা ভাবের মধ্যে কিছু কিছু ভাব এমন থাকে যেটা সবসময় সেটা উপস্থিত থাকে এবং সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইগুলোকে ভরত এই 8খানাকে আলাদা করে চিহ্নিত করেন এবং সেগুলোকে তিনি স্থায়ী ভাব হিসেবে নামকরণ করেন। স্থায়ী ভাবটাকে এবার আমরা আরেকটু এক্সপ্লেন করি। মানুষের যে হৃদয় বৃত্তিগুলো সর্বকালে সর্বসাধারণের মধ্যে বিরাজ করে, অর্থাৎ যে হৃদয় বৃত্তিগুলো আমাদের মধ্যে রয়েছে এবং আমরা জন্মগত সূত্রে যে হৃদয় বৃত্তিগুলো নিয়েই কার্যত বেড়ে উঠেছি, তার ধর্ম মধ্যে বিরাজ করে এবং তার ধর্ম সূক্ষ্মভাবে সুপ্ত থাকে মানুষের মধ্যে, তাকেই আমরা বলবো স্থায়ী ভাব। এই ভাবগুলো এমন যে ভাবগুলো সারাক্ষণে, এই 8খানা ভাব সারাক্ষণই মানুষের মধ্যে থাকে। এবার তার মাত্রাগতভাবে একটু তফাৎ হতে পারে, কারুর কারোর ক্ষেত্রে বিশেষ কিছু ভাব বেশি শক্তিশালী হয়, কারুর কারোর ক্ষেত্রে বিশেষ কিছু ভাব কম শক্তিশালী হয়, কিন্তু যেমনই হোক না কেন এই 8টা ভাবকে ভরত চিহ্নিত করেছেন। দেখো, এটা ঠিক না ভুল এই তর্কে আমরা যাব না। তোমাদের মনে হতেই পারে যে না এইটা তো থাকে না, আমি তো এটার উপলব্ধি করতে পারিনি, বা আমার অমুক বন্ধুর মধ্যে আমি এই 8টার বাইরে অন্য কিছু, এই তর্কটার ভেতরে আমাদের গেলে চলবে না। আমাদের যেটা বুঝতে হবে, ভরত কি বলেছিলেন। ভরত বলেছিলেন যে এই যে 8খানা ভাব তিনি চিহ্নিত করছেন, এই 8টা ভাব মানুষ নিয়ে জন্মায় কার্যত, এবং এই 8খানা ভাব, এই 8টা হৃদয় বৃত্তি তার মধ্যে সবসময় অবস্থান করে, এবং তাদের মধ্যে মাত্রাগত ভারসাম্যের অভাব থাকতে পারে, কোনোটা বেশি মাত্রায় থাকতে পারে, কোনোটা কম মাত্রায় থাকতে পারে, কিন্তু 8টা ভাব সবসময় হাজির থাকবে। জগন্নাথ, এরপর পরবর্তীকালে জগন্নাথ তিনি স্থায়ী ভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, অবিরুদ্ধ বা বিরুদ্ধ ভাবসমূহ এগুলোকে তিরোহিত করতে পারে না, এরা আস্বাদরূপ অঙ্কুরের মূল, তাই এরা স্থায়ী ভাব। এবার এই কথাটার অর্থ কি? বলেছেন যে অবিরুদ্ধ বা বিরুদ্ধ ভাবসমূহ মানে আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবের উদ্গম ঘটতেই পারে, বিশেষত 49 যেগুলো সঞ্চারী ভাবগুলো রয়েছে, সেই 33টা সঞ্চারী ভাব আমাদের মনের মধ্যে হাজির থাকে না, তারা বিভিন্ন সময় কখনো কখনো উৎপাদিত হয় এবং তাদের কাজই হচ্ছে স্থায়ী ভাবকে একটু উস্কে দেওয়া। এবার কিন্তু যেটা বলার কথা, এই সঞ্চারী ভাবগুলো কখনোই, বা আমাদের মধ্যে যে সমস্ত সাত্ত্বিক ভাবগুলো 8খানা রয়েছে, সেগুলো এতটা কখনো শক্তিশালী হয়ে উঠতে পারবে না যে সেটা আমাদের মানে ভেতরে কি বলবো, যে ভেতরে স্থায়ী ভাবগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তিরোহিত করতে পারে, সেগুলোকে স্থিরোহিত কখনোই করতে পারবে না। এবং এই স্থায়ী ভাবটা কি? এই স্থায়ী ভাবটা হচ্ছে আস্বাদরূপ অঙ্কুরের মূল। আস্বাদরূপ অঙ্কুর বলতে রসের যে ভাবনাটা, এখানে আস্বাদরূপ অঙ্কুর আস্বাদনের ভাবনাটা মানে রসের ভাবনা। এই যে রসের ভাবনাটা আমাদের মধ্যে তৈরি হবে, রসটাকে আমরা উপলব্ধি করতে পারবো, তার অঙ্কুরের মূল, তার পেছনের যে ভাবনাটা, সেটাই হচ্ছে স্থায়ী ভাব। স্থায়ী ভাবটাই কার্যত এই রসে পরবর্তীকালে এই অঙ্কুরটা থেকে উদ্গমন ঘটবে এবং যে বৃক্ষে পরিণত হবে, যেখানে এখানে যদি রসটা যদি বৃক্ষ হয়, তার অঙ্কুরটা, তার বীজটা কার্যত হচ্ছে স্থায়ী ভাব। ফলে স্থায়ী ভাবকে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না, বা তাকে বিতাড়িত করা যাবে না, তিরোহিত করা যাবে না। স্থায়ী ভাব সবসময় উপস্থিত থাকে। তারপরে দেখো একটা ছোট্ট কথা লেখা রয়েছে দুটো শব্দে, স্থায়ী ভাব হলো লৌকিক। এইটার অর্থ কি? এইটার অর্থ যেটা হলো, আমরা এই যে আলোচনাগুলো এখানে করবো না, বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব, এইগুলোর ক্ষেত্রে বলার কথা, এর মধ্যে ব্যভিচারী ভাবটাকে বাদ দাও, কিন্তু এই যে বিভাবের কথা আসবে বা অনুভাবের কথা আসবে, এগুলো কোনোটাই কিন্তু এটা লৌকিক, কিন্তু এগুলো ব্যবহার হয় সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে? এগুলোর এই জিনিসগুলো লৌকিক জীবন থেকে গ্রহণ করা হয় বটে, কিন্তু এর ব্যবহারটা হয় সাহিত্যে। কারণ এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, আমাদের মধ্যে অনেক সময় এগুলো প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা ঠিকই আছে,
কিন্তু লেখক এখানে ভরত যে অর্থে এটাকে ব্যবহার করতে বলছেন যে এইগুলো সবই সাহিত্যে লৌকিক জীবন থেকে উদাহরণগুলোকে গ্রহণ করে সাহিত্যে নিয়ে গিয়ে ব্যবহার করা হয় এবং সাহিত্যেই কার্যত বিভাব এবং অনুভাবের রূপগুলোকে দেখাবার চেষ্টা হয়, ফলে সেগুলোকে আমরা লৌকিক হিসেবে চিহ্নিত করতে পারবো না। অন্যদিকে স্থায়ীভাব যে জিনিসটা সেটা থাকে পাঠকের ভেতরে বা দর্শকের ভেতরে, যে নাটকটা দেখছে, যে রক্তমাংসের মানুষটা তার ভেতরে, বা যে বইটা পড়ছে, যে কাব্যটা পাঠ করছে অর্থাৎ পাঠক, সে তো একটা রক্তমাংসের মানুষ, এর ভেতরে কিন্তু স্থায়ী ভাবগুলো অবস্থান করে। স্থায়ী ভাবের কিছু কিছু রেখাচিত্র সেগুলো বইয়ের ভিতরে আমরা দেখতে পাই, বা যারা বইপত্রগুলো লিখছেন বা যারা নাটক লিখছেন তারা স্থায়ীভাবে রূপটা বইয়ের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, সেটা আলাদা কথা। কিন্তু যেটা মূল যেটা বিষয়টা, স্থায়ী ভাবটা মূলত এবং কার্যত থাকে সেটা এই রক্তমাংসের মানুষটার ভেতরে, ফলে স্থায়ী ভাবগুলো লৌকিক একটা ভাব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে জায়গাটা আমরা পড়ার চেষ্টা করছি, এইটাতে তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, এই সবকিছুর মধ্যে একটা জিনিসই হলো লৌকিক এবং একটা জিনিসই তোমাদের ভেতরেও রয়েছে বা আমার ভেতরেও রয়েছে, সেটা হচ্ছে স্থায়ী ভাবের জায়গাটা। বাকি যেগুলো বিভাব অনুভাব যাই জিনিসগুলোর কথা বলি না কেন, সেগুলো সাহিত্যের ক্ষেত্রে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, তার উদাহরণ বাস্তব জীবনে আমরা পাবো, কিন্তু ভরত বলছেন সাহিত্যে যেটুকু ব্যবহার হচ্ছে সেটাকেই আমরা বিভাব হিসেবে গ্রহণ করব বা অনুভাব হিসেবে গ্রহণ করব। সেগুলোর লৌকিক রেফারেন্স পাওয়া গেলেও তাকে আমরা লৌকিক বলবো না। এরপরে তোমাদের খেয়াল থাকবে, একটু আগে আমরা রস সম্পর্কে বলেছিলাম, রস হচ্ছে অলৌকিক, স্থায়ী ভাব লৌকিক কিন্তু রস হচ্ছে অলৌকিক, সেই জায়গাটাতে আমি পরে আসছি, বলবো, এই জায়গাটা ধরবো আমি। আচ্ছা, ভরতের মতে স্থায়ী ভাব হলো 8খানা। এই 8টা স্থায়ী ভাবের নাম তোমরা জানো সবাই, রতি, হাস্য, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময়। এছাড়া সম নামক একটা নবম স্থায়ী ভাবের উল্লেখ করেছিলেন আচার্য উদ্ভট। বিশ্বনাথ কবিরাজও পরবর্তীকালে সমের কথা উল্লেখ করেছেন। এবার যেটা বলার কথা, এই স্থায়ী ভাবগুলো বিভাব অনুভাব এবং ব্যভিচারী ভাবের সংযোগে উদ্দীপ্ত হয়ে রসে পরিণত হয়। যেটা বলার কথা, আমাদের ভেতরে তো এই 8টা স্থায়ী ভাব রয়েছে বলা হলো, এবং এই 8টা স্থায়ী ভাব লৌকিক, আমরা নিয়ে বর্তমান আছে আমার ভেতরে। এবার এইটা যদি কোনোভাবে আমরা যখন একটা কোনো নাটক পড়ছি বা নাটক দেখছি, এমন সময় তখন সেই নাটকের ভেতরে যে বিভাবের প্রসঙ্গটা রয়েছে বা যে অনুভাবের প্রসঙ্গগুলো রয়েছে, সেই বিভাব এবং অনুভাবের সংস্পর্শে আমাদের ভেতরে এই স্থায়ী ভাবটা ক্রমশ পরিপক্কতা লাভ করতে থাকে সেগুলো পড়তে পড়তে, এবং আমাদের ভেতরে কিছু কিছু ব্যভিচারী ভাব তৈরি হয়। ব্যভিচারী ভাবটা কিন্তু সারাক্ষণ উপস্থিত থাকে না, সেগুলো এইরকম কোনো রকম এই ধরনের বইপত্র পড়লে বা নাটক দেখলে এই ব্যভিচারী ভাবটাও আমাদের মনের ভেতরে সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে যেটা করে ওই স্থায়ী ভাবগুলোকে বিভাব এবং অনুভাবের সংযোগে যে অনুভূতিগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে তার সংস্পর্শে নিয়ে এসে স্থায়ী ভাবকে সে উদ্দীপ্ত করতে চেষ্টা করে, এবং উদ্দীপ্ত হওয়ার পরে এই স্থায়ী ভাবটা রসে পরিণত হয়। এবং এই 8খানা স্থায়ী ভাব 8টা বিভিন্ন রকম রসের জন্ম দেয়। ঠিক আছে, এবং তার মধ্যে রতি থেকে শৃঙ্গার, হাস থেকে হাস্য, শোক থেকে করুণ, ক্রোধ থেকে রৌদ্র, উৎসাহ থেকে বীর, ভয় থেকে ভয়ানক, জুগুপ্সা থেকে বীভৎস, বিস্ময় থেকে অদ্ভুত, এই ধরনের বিভিন্ন রকম রসের জন্ম হয়। এবারে যেটা বলার কথা, এছাড়া এই রসগুলোর প্রত্যেকটা নির্দিষ্ট বর্ণ এবং দেবতা আছে। এছাড়া সম নামক স্থায়ী ভাব থেকে শান্ত রসের উদ্ভবের কথা উল্লেখ করেছেন ভরত। এবার যেটা বলার কথা, এই যে বর্ণ এবং দেবতা কোনটার কোন কালার, এই রসগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কালারের কথা মানে ভরত উল্লেখ করেছিলেন। সেই বর্ণগুলো তোমরা নাট্যশাস্ত্র থেকে দেখে নেবে, এবং প্রত্যেকটা রসের একজন করে দেবতা আছে, সেই দেবতার নামগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপরে যেটা 3টে কথা এখানে পরপর একটু দেখে নাও, এই 3টে কথা খুব গুরুত্বপূর্ণ ভাব এবং রস বোঝার ক্ষেত্রে। স্থায়ী ভাব লৌকিক হলেও রস হলো অলৌকিক। ঠিক আছে, এই কথাটা একটু আগে বলছিলাম, স্থায়ী ভাব লৌকিক কিন্তু রস হচ্ছে অলৌকিক। কেন? তার কারণ হচ্ছে স্থায়ী ভাবটা আমাদের মনের মধ্যে সর্বক্ষণ উপস্থিত থাকে, এই কারণে এটাকে আমরা লৌকিক বলছি, এবং এটা রক্তমাংসের মানুষ, সে স্থায়ী ভাবের কিছু কিছু উপলব্ধি সে বুঝতেও পারে, ফলে সেটা লৌকিক। রস অলৌকিক কারণ রস হলো এমন একটা জিনিস তার সর্বক্ষণ উপস্থিত থাকে না, তা কার্যত উপস্থিতি থাকে না আমাদের ভিতরে, কারণ রস কি করেই বা থাকবে, স্থায়ী ভাবটাই তো রসে পরিণত হবে, তাই না? তাই রস আলাদা করে কখনো প্রিপেয়ার্ড হিসেবে থাকে না, তৈরি হিসেবে থাকে না, এটা আমাদের। কিন্তু বিশেষ কিছু উদ্দীপনার মুহূর্তে এই স্থায়ী ভাবটা এটা বিভাব এবং অনুভাবের সংস্পর্শে এবং ব্যভিচারী ভাবের উস্কানিতে এটা বিশেষ বিশেষ কিছু মুহূর্তে সুযোগ্য একটা সংযোগের যদি একটা মুহূর্ত তৈরি হয়, তখনই সেটা রসে পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ রসটা তৈরি হওয়ার পিছনে কিছু ম্যাজিক ফ্যাক্টর কাজ করতে থাকে। এমনি অনেক ক্ষেত্রে এমন হবে, তুমি একটা বিভাব দিয়ে দিলে বা একটু অনুভাবের ব্যবহার করলে, কিন্তু সেইটা করলেই যে তোমার মনের ভেতরে রস তৈরি হয়ে যাবে এমনটা নয়, কিন্তু সেটার প্রত্যেকটার পরিমাপগত একটু সূক্ষ্মতার প্রয়োজন রয়েছে, এবং সেইটা যদি ঠিকঠাক ব্যালেন্সটা বজায় থাকে,
যতটুকু পরিমিতি বোধ থাকার দরকার আছে সেই পরিমাণে যদি সেগুলোকে ব্যবহার করা হয় এবং সেইটার মেলবন্ধন যদি আমাদের মনের ভেতরে থাকা স্থায়ী ভাবকে সঠিক পরিমাণে উদ্দীপ্ত করতে পারে, তবেই সেটা রস তৈরি হয়, নইলে কিন্তু রস তৈরি হয় না। এই কারণেই যেটা বলা হয় রস কার্যত একটা অলৌকিক জিনিস, যেটা মানে পরিশ্রম করে বা ভেবে চিনতে এরকম ভাবে আয়ত্ত করা যায় না। হ্যাঁ, এবার অনেকে যারা সহৃদয় সামাজিক পাঠক হন, তো সেই সহৃদয় সামাজিক পাঠক হচ্ছে তারা সেই ধরনের পাঠক বা সেই ধরনের ব্যক্তি যারা ক্রমাগত পাঠ্যাভ্যাসের মাধ্যমে বা নিজের মনকে ক্রমাগত শুদ্ধতার মধ্যে নিয়ে গিয়ে বা সাত্ত্বিকভাবে চর্চা করে তারা নিজেদের মনকে ক্রমাগত মার্জনা, এই মার্জনা শব্দটাকে ব্যবহার করা হয়, মার্জনা করতে করতে তাদের নিজেদের মনকে তারা অনেক বেশি প্রস্তুত করতে পারে। এবার এই ধরনের প্রস্তুত মন হলে সেক্ষেত্রে রসের নিষ্পত্তি খানিকটা সহজ হয়। তার কারণ হচ্ছে তিনি বিশেষ লক্ষণগুলোকে, বিভাব অনুভবের বিশেষ লক্ষণগুলোকে, সেগুলোকে তিনি উপলব্ধি করতে পারেন এবং সেটা তার মনের ভেতরে স্থায়ী ভাবকে সহজে খানিকটা রসের দিকে পৌঁছে দেয়। কিন্তু মোটের উপর রসটা তৈরি হওয়াটা একটা বিশেষ বিশেষ কিছু মাত্রা জ্ঞানের উপর, বিশেষ বিশেষ কিছু রাসায়নিক, যদি আমরা মানে কেমিস্ট্রির উদাহরণ দিয়ে বলতে পারি, বিশেষ কিছু উপাদানগুলোর সংযোগ যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু রস তৈরি হতে পারে না। এই কারণে রসকে অলৌকিক হিসেবে চিহ্নিত করা হয়। সেটা সাধারণ রক্ত অংশের মানুষ সে চাইলো এবং রসকে তৈরি করে ফেললো, এইরকম হতে পারে না। ঠিক আছে, তার বিশেষ কিছু ক্রাইটেরিয়া মেনটেন হলেই সেটা হবে এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা পাঠকের বা দর্শকের হাতে থাকে না। আচ্ছা, এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর কি, ভাবের অনুভব বিভিন্ন ধরনের হলেও রসের আস্বাদন সব ক্ষেত্রে একই রকম এবং তা হলো আনন্দময়। এই যে যেটা বলার কথা, ভাবগুলো আমরা যেটা রতি, হাস্য, ক্রোধ, এইগুলোর কথা বলার চেষ্টা করলাম না খানিক আগে, তো এইগুলোর যেটা বলার কথা, এই ভাবগুলো এগুলো সবকটাই এর অনুভবগুলো বিভিন্ন রকম। আমরা বুঝতে পারি যখন শোকের অনুভূতি হয় আমাদের কষ্ট হয়, হাসির ক্ষেত্রে আমরা হাসির অনুভূতিটা আমরা বুঝতে পারি, রতির ক্ষেত্রে সেটা মানে শৃঙ্গারের ইচ্ছে বা প্রেমের ইচ্ছে, সম্পর্কের ইচ্ছে, সেই জায়গাগুলো আমরা উপলব্ধি করতে পারি। অর্থাৎ সেই অনুভবগুলো বিভিন্ন ধরনের, কিন্তু রসের আস্বাদন সেটা এগুলো কিন্তু সব ক্ষেত্রে একই রকম। রসটা যখন তৈরি হবে, এই স্থায়ী ভাবগুলো, এই হাসির অনুভব বা শোকের অনুভব বা মানে রতির অনুভব যেমনই হোক না কেন, সেটা যখন রসে পরিণত হবে, রসে পরিণত হওয়ার পরে কিন্তু সব ক্ষেত্রেই তার আস্বাদনটা একই রকম এবং তা আনন্দময়, এবং তা ভাষায় বিবৃত করা সম্ভব না, কিন্তু আনন্দময় একটা অনুভূতি সেটা তৈরি হয়। এবার এইখানটাতে একটা ছোট্ট গ্যাঁড়াকল আছে। গ্যাঁড়াকলটা যেটা তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে বিভৎস রস যেটাকে, এই বিভৎস রস এটা জুগুপ্সা থেকে তৈরি হয় এবং বিশেষ ধরনের মানসিক বিচ্যুতি না, মানে একটা দেখে যখন গা শিউরে ওঠার অনুভূতি তৈরি হয় তখনই কার্যত বিভৎস রসের জন্ম হয়। ঠিক আছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের পরে দেখা যাচ্ছে কাটা হাত, কাটা মাথা এইসব পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে। তোমরা মেঘনাদ বধ তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেই সিলেবাসে মানে সেটা দেখবে, সম্ভবত আমার যদ্দূর মনে পড়ছে 2য় স্বর্গের শেষে, যেখানটায় যুদ্ধটা শেষ হয়েছে এবং যুদ্ধের পরে সেখানটায় মধুসূদন বড় কবি ছিলেন, তো তিনি খুব ছোট্ট একটা কথা যোগ করে দিলেন যে মৃতদেহের শাড়ি পড়ে রয়েছে এবং শেয়ালেরা রাত অন্ধকার হয়ে যাওয়ার পরে তারা ঘিরে ধরেছে সেই মৃতদেহগুলোকে এবং সেই মৃতদেহগুলোকে তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবারে এইটা একটা বিভীষিকাময় পরিস্থিতি এবং এই যে জিনিসটা, এটা যার মধ্যে যে রসটা কার্যত তৈরি হয় সেটা হচ্ছে বিভৎস রস। এই বিভৎস রস কি করে আনন্দের বোধ তৈরি করতে পারে? বাকি যতগুলি রস আছে সেগুলো থেকে আনন্দের বোধ না হয়ে হতেও পারে, বোঝা গেল। বিভৎস রস কিভাবে আনন্দের অনুভূতি তৈরি করতে পারে, এটা একটা সংকটের প্রশ্ন। তো আমি এটার উত্তর তোমাদেরকে আজকে দেব না, এই প্রশ্নটা তোমাদেরকে আমি তুলে রাখলাম, তোমরা নিজেরা এটাকে ভাবো এবং ভেবে আমাকে পরের দিনের ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করো। বাকি সবকটা আনন্দময় হতেও পারে কোনো না কোনো ভাবে, কিন্তু বিভৎস রস কিভাবে আনন্দময় হয়। 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ভাব হচ্ছে ব্যক্তিক কিন্তু রস হলো সামাজিক। এইটার কথার অর্থ কি, এটা একটু আগে আমি কিছুটা ব্যাখ্যা করেছি। ভাব সবার মধ্যেই থাকে, সমস্ত ব্যক্তির মধ্যে 8খানা ভাব, স্থায়ী ভাব সেটা থাকবে, কিন্তু রসগুলো হচ্ছে সামাজিক। তার কারণ হচ্ছে বিশেষ বিশেষ যারা সহৃদয় সামাজিক লোক বা বিশেষ বিশেষ সহৃদয় সামাজিক ব্যক্তি, তারাই কার্যত সবচেয়ে বেশিবার করে রসের আস্বাদন করতে পারেন। সমস্ত ব্যক্তি, তোমার মধ্যে স্থায়ী ভাব থাকা মানেই যে তুমি রসের আস্বাদন করতে পারবে এমনটা নয়। তোমাকে প্রথম কাজই হলো নিজেকে সহৃদয় সামাজিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করো। তুমি যদি এই কাজে নিজেকে সফল হতে পারো তাহলেই রসের আস্বাদনটা তোমার ক্ষেত্রে সহজ হবে। তাহলে ভাব সবার থাকে কিন্তু রসটা সহৃদয়, এখানে সামাজিক মানে এটা সোশ্যাল অর্থে ব্যবহার করা হয়নি, কিন্তু সহৃদয় সামাজিকের ব্যাখ্যা বা টিকা তোমাদেরকে নিশ্চিত কলেজে যখন পড়েছো তোমাদেরকে সেখানটায় এই টিকাগুলোর ব্যাখ্যা করতে হতো সেখানটায়, তো তোমরা জানো সহৃদয় সামাজিক কাকে বলে। সহৃদয় সামাজিক হলেন সেই বিশেষ ব্যক্তি যিনি
ওই লেখকের বা নাট্যকারের বা কবির তার বক্তব্যের মূল ভেতরের ব্যঞ্জনাটাকে অনুধাবন করার ক্ষমতা রাখেন, এবং সেইটাকে অনুধাবন করার জন্য তার বিশেষ পরিশীলনের দরকার হয় বা পরিশ্রমের দরকার হয়, সেটাকে অর্জন করার দরকার পড়ে। একেই সহৃদয় সামাজিক হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, বেশ। তো এইটা বিশেষ ধরনের ব্যক্তির ক্ষেত্রেই ফলে রসের নিষ্পাদনটা সম্ভব হয়, কিন্তু স্থায়ী ভাব তো সবার থাকে, কিন্তু থাকলেই যে সেটা রস হবে এমনটা। এইগুলো স্থায়ী ভাবের প্রসঙ্গ। এরপরে আমরা চলে আসি বিভাবের প্রসঙ্গে। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দিতে হবে, ঠিক আছে? আমার যে হোম ডেলিভারি যিনি দেন তিনি এসছেন, আমি একটু খাবারটা নিয়ে আসি। কেমন আসছি? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? তাহলে আবার কেউ একটু রেসপন্স করে দাও, তাহলে শুরু করে দেবো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বেশ। স্যার, শোনা যাচ্ছে। বেশ। আচ্ছা, এরপরে যেটা বলার কথা, বিভাবের কথা বলার কথা। বিভাব জিনিসটা কি? বিভাব সম্পর্কে ভরত যেটা বলেছিলেন, বিভাব হচ্ছে রসানুভূতির কারণ, বা অন্যভাবে বলতে গেলে স্থায়ী ভাব যে উদ্দীপ্ত হয়, সেই স্থায়ী ভাবে উদ্দীপ্ত হওয়ার পিছনে মূল যে কারণের জায়গাটা, সেটা হচ্ছে বিভাব। এবং বিভাব শব্দটাকে কারণ, নিমিত্ত বা হেতু, মানে পেছনের কারণ হিসেবে, পেছনের উস্কানি হিসেবে আমরা বুঝতে পারি, এবং বিভাব হলো তাই। এবারে বিভাবের সংজ্ঞা দেওয়া ছিল, বিভাব কারণ নিমিত্ত হেতু রীতি পর্যায়। এটা ছেড়ে দাও, আমি এত সংস্কৃত জানি না, আমার দাঁত ভেঙে যায় উচ্চারণ করতে, তো তোমরা পড়ে বুঝে নিতে পারছো জিনিসটা ঠিক। তো এই যে জিনিসটা বিভাগ, এবার একটা কথা বলে দিই একে প্রসঙ্গে, যারা সংস্কৃত জানে তাদেরকে আমি এখানে একটা ঈর্ষা করি। তার এই কারণে, এই এই অলংকার শাস্ত্রের জায়গাটা সংস্কৃত জানলে অনেক বেশি সুবিধা হয়, তার অর্থগুলো বুঝে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করাটা অনেক বেশি সুবিধা হয়। আমরা যারা বাংলার ছাত্র, আমাদের খুবই দুর্বলতার জায়গা, আমরা সংস্কৃত সেই অর্থে জানি না। 11-12 কেউ কেউ হয়তো পড়েছি, কিন্তু সেটা যথেষ্ট না। সেইটা দিয়ে অলংকার শাস্ত্রকে আয়ত্ত করাটা কঠিন। আমাদের যদি খানিকটা প্রথম থেকে, যারা আমরা বাংলা পড়ছি, খানিকটা যদি গোড়া থেকে একটু একটু করে আমাদের সংস্কৃতও পড়ানো হতো বা একটা কোর্স করানো হতো কলেজ ইউনিভার্সিটিতে, সেটা আমাদের ক্ষেত্রে আখেরে খুব সুবিধাই করতে পারতো আর কি। যাই হোক, ছেড়ে দাও। এবারে যেটা বলার কথা, তাহলে ভরত বিভাব সম্পর্কে কি বলেছেন? আমাদের যে স্থায়ী ভাবগুলো, সেই স্থায়ী ভাবটা তো রসে পরিণত হবে, কিন্তু এই স্থায়ী ভাবটা এমনি এমনি হতে পারে না, সে তো চুপচাপ বসেছিল। এবার সেই স্থায়ী ভাবটাকে উস্কানোর পেছনে বা তার পেছনে সেটাকে রস হওয়ার জন্য যে কারণ বা নিমিত্ত, সেটাই হচ্ছে বিভাব। বিশ্বনাথ কবিরাজও একই প্রসঙ্গে বলেছেন, এটাকে আরো একটু এক্সপ্লেন করে বলেছেন বিভাব জিনিসটাকে। লৌকিক জগতে যা রতি প্রভৃতি ভাবের উদ্বোধক কাব্যে বা নাটকে নিবেশিত হলে তাকেই বলা হয় বিভাব। খেয়াল করো, এই লাইনটাকে একটু মন দিয়ে খেয়াল করো। লৌকিক জগতে যা রতি প্রভৃতি ভাবের উদ্বোধক কাব্যে বা নাটকে নিবেশিত হলে তাকেই বলা হয় বিভাব। যেটা আমাদের চারদিকের লৌকিক জীবনে আমরা যেটা দেখতে পাই, সেই জিনিসটাই তাকে যখন কাব্যে এবং নাটকে নিয়ে গিয়ে ব্যবহার করা হয়, তখনই সেটাকে আমরা বিভাব বলতে পারি। বিভাবের ক্ষেত্রে এটা লৌকিক নয়, এটা কার্যত সাহিত্যিক জিনিস, কিন্তু এর রেফারেন্স পয়েন্টটা আমরা লৌকিক জীবনের মধ্যে দেখতে পাবো। যেমন ধরা যায়, একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের সমস্যার বিষয় যেটা হচ্ছে, আচ্ছা আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি। রাধাকৃষ্ণের উদাহরণটা দিলে হবে না, একটা ছেলে মেয়েরই উদাহরণ দিচ্ছি। যেটা বলার কথা, আমাদের এখানে, আমি এখন যে জায়গাটাতে থাকি সেটা হচ্ছে বালুরঘাট খুব সুন্দর ছোট একটা শহর। আত্রেই নদী এখানে এই শহরটার ভেতর দিয়ে বয়ে গেছে। এবার এই আত্রেই নদীর
পাড়ে বিকালবেলা প্রচুর ছেলে মেয়ে এরা জড়ো হতে শুরু করে, এবং এটা সুস্থ সুন্দর একটা সম্পর্কের জায়গা আর কি। এবারে যেটা ধরা যাক এরকম একটা এমন কোনো একটা পরিস্থিতি তৈরি হলো, একটি ছেলেদের একটি গ্রুপ তারা এখানটাতে নদীর পাড়ে বসে হয়তো গল্প করছিল বা আড্ডা দিচ্ছিল। এমন সময় কিছু মেয়ে তারা টিউশন পড়ে ফিরতে ফিরতে চলে গেল, এবং ফিরতে ফিরতে চলে যাওয়ার সময় যেমন ধরা যাক যে ছেলেদের দলের ভেতর থেকে কেউ একটা সিটি মেরে দিল বা খানিকটা বক্রোক্তি করে দিল বা কিছু একটা টিপ্পনি কেটে দিল, এবং সেই টিপ্পনিটির সূত্রেই মেয়েদের মধ্যে থেকে একটা প্রতিক্রিয়া এলো, কেউ হয়তো ক্রুদ্ধভাবে ঘুরে দাঁড়ালো, হ্যাঁ, এবং সেই ক্রুদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর পরে এবং তারপরে ছেলেটি আবার চুপচাপ হয়ে গেল। তারা কিন্তু এইখান থেকে একটা আলাপের সূত্রপাত হলো, এবং এই আলাপের সূত্রপাতটা যেটা আমাদের ভারতীয় সিনেমাতে আমরা প্রায়ই দেখি, এই ধরনের টিপ্পনি কাটা থেকে বা এই ধরনের হেনস্থাগুলো থেকে, সেগুলোই নাকি পরবর্তীকালে সম্পর্কের জন্ম দেয়। এবার সেটা বাস্তবের ক্ষেত্রে সম্ভব না, বাস্তবে হয়তো পরিস্থিতিটা অন্যরকম একটা জায়গাতে গেল। এবার এইখানটাতে মেয়েটি হয়তো বাড়িতে গেল, বাড়িতে গিয়ে এসে বাড়িতে কাউকে অভিযোগ জানালো, এবং অভিযোগ জানাবার পরে সেটাতে তারপরে সেটা নিয়ে বাড়ির যারা অভিভাবক ছিলেন তারা ওই ছেলেটিকে শাস্তি দিতে উদ্যোগী হলেন, কোনো একটা হয়তো পাড়ায় সালিসি টালিসি ডাকা হলো, এবং ডাকার পরে সেটা কোথাও গিয়ে একটা নিষ্পত্তি। এবার এই যে এই ঘটনাগুলোর মধ্যে আমার যেটা বলার কথা, এইখানটাতে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ভেতরে একটা স্থায়ী ভাবের কথা তো আমি একটু আগেই বলেছি, এবং এই স্থায়ী ভাব যে 8খানা স্থায়ী ভাবের কথা আমি বলেছিলাম, তার মধ্যে এখানে দুখানা আমরা ধরে নিতে পারি, একটা শোক এবং অন্যটা হচ্ছে ক্রোধ। এই যে মেয়েটিকে এখানটাতে করা হলো, ইভটিজিং এর চেষ্টা করা হলো, এই ইভটিজিংটার মধ্যে মেয়েটার মধ্যে যে জিনিসটার মধ্যে হয়তো তৈরি হলো সেটা একটা শোকের ভাবনা তৈরি হতে পারে, অথবা খানিকটা জুগুপ্সাও তৈরি হতে পারে। এবং এইটা যখন সে তারপর বাড়িতে গিয়ে বললো, বাড়িতে বলার পরে তার যে গার্জেন যারা ছিলেন তারা খুব রেগে উঠলেন, এবং রাগার ফলে যে ভাবটা তৈরি হলো সেটা হচ্ছে ক্রোধের ভাব। এবং এই যে জিনিসটা, ফলে স্থায়ী ভাবটা এমনি এমনি উদ্দীপিত হচ্ছিল না, কিন্তু সেটাকে ইনস্টিগেট করা হলো। ইনস্টিগেট কিভাবে করা হলো? এইরকম একটা ঘটনা ঘটার ফলে এই জিনিসটা ইনস্টিগেটেড। ঠিক আছে, এবার সেক্ষেত্রে যেটা বলার কথা, তাহলে আমরা বুঝতে পারলাম স্থায়ী ভাব এমনি এমনি উদ্দীপ্ত হয় না, তার পেছনে কিছু কিছু কারণ থাকে। এবং এই যে কারণটা, সেই কারণটা হচ্ছে ওই বিকেলবেলা মেয়েগুলি যখন ফিরে আসছিল তখন ছেলেদের দল থেকে ওই টিপ্পনি কাটাটা, ঠিক আছে, বা হেনস্থা করার চেষ্টাটা, এইটা হচ্ছে পেছনের কারণ। এবার এইটাকে বলা যেতে পারে, আমরা লৌকিক জীবনের ক্ষেত্রে যদি বলি, লৌকিক জীবনে এইটাকে আমরা বিভাব হিসেবে চিহ্নিত করতে পারি। এবার এই রেফারেন্স পয়েন্টটাই যদি কেউ সাহিত্যে নিয়ে গিয়ে তুলে আনেন, তো সাহিত্যে নিয়ে গেলে সেটাকে সাহিত্যিক বিভাব হিসেবে আমরা দেখতে পাই। এবার ভরত যেটা বলেছিলেন, এই লৌকিক জীবনের ঘটনাগুলোকেই তুলে নিয়ে গিয়ে সাহিত্যে ব্যবহার করা হয়, এবং সেটা সাহিত্যিক বিভাব হিসেবে চিহ্নিত হয়। এবং বিভাবের আলাদা করে লৌকিক যতই উদাহরণ আমরা পাই না কেন, সেগুলোকে আমরা ধরবো না, আমাদের দেখতে হবে সাহিত্যে কি ধরনের বিভাবের উদাহরণ আমরা পাচ্ছি। এবং সাহিত্যে এই উদাহরণগুলোকেই, যে এইগুলো এবার পড়তে পড়তে আমার ভেতরে যদি ভেতরকার স্থায়ী ভাবটা কোনোভাবে উদ্দীপিত হয়, তখনই সেটা ঠিকঠাকভাবে বিভাবের ব্যবহারটা হয়েছে বলে বুঝে নেওয়া যেতে পারে। এবং এরপরে দুষ্মন্ত শকুন্তলার উদাহরণও দেওয়া যেতে পারে। দুষ্মন্ত শকুন্তলার ক্ষেত্রে এই যে প্রেমের, দুষ্মন্ত এলেন, দুষ্মন্ত আসার পরে তার সঙ্গে একটা শকুন্তলার প্রেম নিবেদনের পরিস্থিতি তৈরি হলো, এবং সেই প্রেম নিবেদনের পরিস্থিতি হওয়ার পরে দিয়ে তারপরে প্রেমটা সম্পাদিত। এবং এইটা পড়তে পড়তে এই যে দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার দেখ, দুষ্মন্ত শকুন্তলাকে অ্যাপ্রোচ করবেন কিনা, যদি হয়তো অ্যাপ্রোচ করতেন না, কিন্তু শকুন্তলার সৌন্দর্যে তিনি মুগ্ধ হলেন, বা দ্বিতীয়ত সেই সময় বসন্তকাল চলছিল, বসন্তের ঋতুগত সৌন্দর্য তাকে কোথাও গিয়ে একটু প্রভাবিত করলো, এবং তার মনে হলো যে আমি একবার চেষ্টা করে দেখি, এই মেয়েটিকে অ্যাপ্রোচ করে দেখি এ রাজি হয় কিনা, এবং সেটা তিনি করলেন। এবারে যেটা বলার কথা, এই যে বিষয়টা, এই যে বসন্তের ঋতুর ব্যবহারটা, এবং এই ঋতুর ফলে সেটা তার মধ্যে একটা কোথাও গিয়ে একটা ভাবনা তৈরি হলো যে চেষ্টা করি, বা দ্বিতীয়ত শকুন্তলার যে সৌন্দর্যটা, শকুন্তলাকে অ্যাসাজ দেখেও তার মধ্যে একটা ভাবনা তৈরি হলো যে হ্যাঁ, এই মেয়েটিকে হয়তো আমি প্রস্তাব করে দেখতে পারি। এই যে বিষয়টা, এই যে জিনিসটা, এইটা হচ্ছে সাহিত্যে এটাকে ব্যবহার করে, এটা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই ঘটে, কিন্তু এই রেফারেন্স পয়েন্টটা যখন সাহিত্যে ব্যবহার হলো, তো এটাকে আমরা বিভাব বলে চিহ্নিত করলাম, সাহিত্যিক বিভাব হিসেবে। এবং এইটা পড়তে পড়তে যে পাঠক, তার ভেতরে যদি কোনোভাবে রতি নামক যে ভাবটা, সেই রতি রকম ভাবটা যদি উদ্দীপ্ত হতে শুরু করে, তখনই কার্যত শৃঙ্গার রস জন্ম হওয়ার একটা জায়গা তৈরি। তাহলে এই কথাটা তোমার নিশ্চিত বোঝা গেল যে বিভাবের ক্ষেত্রে বিশ্বনাথ যেটা বলেছেন, লৌকিক জগতে যা রতি প্রভৃতি ভাবের উদ্বোধক, অর্থাৎ লৌকিক জগতে এর অস্তিত্ব আছে, সেটাকে যখন কাব্য বা নাটকে নিবেশিত করা হয়, তাকেই বলা হবে বিভাব। বিভাব জিনিসটিও লৌকিক নয়, এটা সাহিত্যিক, অর্থাৎ লৌকিক নয় বলা ভুল নয়, লৌকিক, কিন্তু এটা লৌকিক অস্তিত্বকে স্বীকার করা হয় না। মানে আমাদের আলোচনার ক্ষেত্রে লৌকিক অস্তিত্বটাকে নিয়ে আমরা উৎসাহী নয়, আমরা সাহিত্যিক রেফারেন্স পয়েন্টে কেবলমাত্র দেখব।
এরপরে যেটা আসে বিভাব কত ধরনের, বিভাব হচ্ছে 2 ধরনের বিভাব হতে পারে। এবারে বিভাবটা একটা হচ্ছে আলম্বন বিভাব এবং অন্যটা হচ্ছে উদ্দীপন বিভাব। আলম্বন এবং উদ্দীপন এই দুটোর মধ্যে তফাৎ, দুটোই 2 ধরনের কারণ কার্যত হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবারে এই উদাহরণগুলোর ক্ষেত্রে আমরা শকুন্তলা এবং দুষ্যন্তের উদাহরণটাই যুগে যুগে দিয়ে আসা হচ্ছে এবং ভরত কার্যত এই উদাহরণটাকেই ব্যবহার করেছিলেন আলম্বন এবং উদ্দীপন বোঝাতে গিয়ে। এবং সেই উদাহরণটা কি, উদাহরণটা যেটা একটু আগে বললাম, 2 ধরনের বিভাব হয়, অর্থাৎ দুটো বিশেষ বিশেষ কারণে কার্যত স্থায়ী ভাব উদ্দীপ্ত হতে পারে। এর মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে বিশেষ ব্যক্তিটা। এই যে শকুন্তলা, এই সমস্ত কিছুর মধ্যে এই শকুন্তলার উপস্থিতিটা, এইটাই কার্যত দুষ্যন্তকে কোথাও গিয়ে প্রভাবিত করেছিল যে আমি এগিয়ে যাই এবং কোথাও গিয়ে শকুন্তলাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, দুষ্যন্তকে প্রভাবিত করলো। এবং এই একই জিনিস শকুন্তলাকে দেখে বা শকুন্তলার এই চারিত্রিক বৈশিষ্ট্যটা বা শকুন্তলার এই নির্মাণটাকে দেখে যে পাঠক যে পড়ছে তার ভেতরেও কার্যত স্থায়ী ভাবের জায়গাটা বা তার মধ্যে যে রতিভাব স্থায়ী ভাবটা রয়েছে সেটাও খানিকটা উদ্দীপ্ত হচ্ছে। অর্থাৎ এখানে একজন বিশেষ পার্টিকুলার ব্যক্তিকে এখানে দরকার পড়ে বা বস্তুকে দরকার পড়ে যাকে ঘিরে কার্যত এই রস সৃষ্টির একটা প্রাথমিক প্রস্তাবনাটা তৈরি হয়। এবং এখানটাতে যেহেতু শকুন্তলাকে ঘিরে এই জিনিসটা তৈরি হলো, তাই শকুন্তলাকে আমরা বলবো আলম্বন বিভাব। এবং আলম্বন কথার অর্থ কি, আলম্বনের কথার অর্থ হচ্ছে অবলম্বন। মুখ্যভাবে যে বস্তুকে বা যে ব্যক্তিকে অবলম্বন করে রস উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে আলম্বন, যে ব্যক্তিকে ঘিরে। রামায়ণের ক্ষেত্রে যেমন ধরা যাক করুণ সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে রামের যে পরিস্থিতি, সেইখানটাতে রামেরকে ঘিরে যে জায়গাটা সেটা পাঠকের ভেতরে করুণ রস তৈরি করছে। এবং এখানে তাহলে আলম্বন বিভাগটা হচ্ছেন রাম। বা যখন পরবর্তীকালে সীতার যখন মানে পাতাল প্রবেশ ঘটছে, সেইটাকে দেখে পাঠকের ভেতরে একটা অনুভূতি তৈরি হচ্ছে, করুণ রস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আলম্বন বিভাগ হবেন সীতা। সীতাই ইনস্টিগেট করেছেন আমাদের ভেতরে শোক যে ভাবটা, স্থায়ী ভাবটা, সেই শোক স্থায়ী ভাবটাকে উদ্দীপিত করেছেন, ফলে সেটা করুণ রসের জন্ম দিচ্ছে। বা রাবণকেও দেখে, বা রাবণকে যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে তখন সেটাকে দেখে ক্রোধের জন্ম হচ্ছে, সেটা একটা বিষয়। বা এখানে শকুন্তলাকে দেখে বা রাধা কৃষ্ণের যখন আমরা পদাবলী পড়ি মধ্যে রাধাকে দেখে, রাধার ভেতরের ধরা যাক অভিসারিকা রাধাকে দেখে বা পূর্ব রাগের রাধাকে দেখে আমাদের ভেতরে স্থায়ী ভাবগুলো উদ্দীপিত হতে শুরু করে। বা মাথুরের রাধাকে দেখে আমাদের শোকের ভাবটা উদ্দীপিত হতে শুরু করে। সুতরাং যাকে অবলম্বন করে একটা মানে আমাদের ওই যে কারণ, এটাও কিন্তু এক ধরনের কারণই, একজন ব্যক্তি তাকে অবলম্বন করে জিনিসটা গড়ে উঠছে বলে আমার মনের ভেতরেও সেই জিনিসটার একটা ছাপ পড়ছে। তো এইটাকে আমরা আলম্বন বিভাব হিসেবে এটাকে চিহ্নিত করি, যে ব্যক্তিকে ঘিরে এটা তৈরি হয়। এরপরে দ্বিতীয় যেটা বলার কথা সেটা যেটা হলো, সেটা হচ্ছে পরিবেশ চারদিকে, যেটাকে আমরা কি বলবো পেরিফেরি বলতে পারি ইংরেজি টার্মে। পেরিফেরি মানে সীমানা বা চারদিকের পরিস্থিতিটাকে, সেটাকে পেরিফেরি বলা হয়। যে এবারে যেটা হয় কিছু কিছু নাটকের ক্ষেত্রে বিশেষ বিশেষ মানে প্রাকৃতিক পরিস্থিতি বা বিশেষ বিশেষ পরিবেশ, সেটা এই ধরনের মানে স্থায়ী ভাবের উদ্দীপনার ক্ষেত্রেও একটু সাহায্য করতে পারে। শকুন্তলা নাটকের ক্ষেত্রে যেমন আমি বলেছিলাম, সেখানটায় শকুন্তলার সৌন্দর্য হোক বা তার মাল্যচন্দনে তার দেহকে সজ্জিত করা হোক, বা আশ্রমের মধুর পরিবেশ হোক, বসন্ত ঋতুর হাওয়া হোক, বা নদীর থেকে নদীর পাড়ের সৌন্দর্য হোক, বর্ষা ঋতুর সৌন্দর্য, যেমনই হোক, এই জিনিসগুলো কোথাও গিয়ে নায়ককে প্রভাবিত করছে এবং নায়ক গিয়ে শকুন্তলাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। এই যে জিনিসটা, এই যে পরিবেশের জায়গাগুলো, চারদিকের সার্কামস্ট্যান্সটা, এইটাকে বলা হয় উদ্দীপন বিভাগ। এটা দ্বিতীয় শ্রেণীর বিভাগ, ঠিক আছে? এটা ততটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা কাজ করে, এটা কাজ করে। কিন্তু মূলটা হচ্ছে আলম্বন বিভাগ। আলম্বন বিভাগটা ফিক্সড হয়ে গেলে তারপরে উদ্দীপন বিভাগটা এসে কাজ করতে শুরু করে, ঠিক আছে? উদ্দীপন বিভাগ মূলত রসের সহায়ক হিসেবে, অনুঘটক হিসেবে কাজ করে। যথাযথ প্রতিবেশ না পেলে ভাবগুলো অনেক ক্ষেত্রেই পুষ্ট হওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, এটা সত্যি কথা যে অনেক সময় মনে তো মানে আলম্বন বিভাগ টিভাগ সবই রয়েছে, কিন্তু ঠিকঠাক প্রতিবেশ হয়তো পাওয়া গেল না, এবং প্রতিবেশটা না পাওয়ার ফলে হয়তো সেইখানটা বিভাগটা পরবর্তীকালে মানে স্থায়ী ভাবটা পরবর্তীকালে পুষ্ট হলো না, এরকম হতেই পারে। কিন্তু এটা তারপরেও এটাকে আমরা দ্বিতীয় শ্রেণীর বিভাগ হিসেবে চিহ্নিত করি। তাহলে এই গেল 2 ধরনের বিভাগ, একটা হচ্ছে আলম্বন, যাকে অবলম্বন করবে, এবং দ্বিতীয়ত প্রাকৃতিক পরিবেশ। এবং এই দুটোই হচ্ছে কারণ। বিভাগ সম্পর্কে আমরা বললাম কারণ। এই কথাগুলো দেখো আমি বারবার করে রিপিট করছি, কারণ আমার নিজের অভিজ্ঞতাতে আমি দেখেছি অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের কাছে এটা পরিষ্কার হয় না, তাই আমি একই কথা হয়তো বেশ কয়েকবার করে বলছি। যারা জানো তাদের কাছে হয়তো এটা একটা বিরক্তি তৈরি করছে, কিন্তু আমার কিছু করার নেই, ঠিক আছে? আমি এটাকে এভাবেই একটু মানে অ্যাড্রেস করবো আর কি আজকে পড়ানোর এই জায়গাগুলোতে। আচ্ছা, এটা গেল বিভাবের প্রসঙ্গটা। বিভাবের পরে আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে অনুভব। অনুভব কাকে বলে?
অনুভব অনুভব হচ্ছে বহিরঙ্গ প্রকাশ, দৈহিক প্রকাশ। চিত্তবৃত্তি আমাদের মনের ভেতরে একটা অনুভব তৈরি হয়েছে এবং তার প্রকাশটা হৃদয়ের মধ্যে যখন কোনো ভাব জাগ্রত হয় তখন বাইরেও তার প্রকাশ লক্ষণ দেখতে পাওয়া যায়। আমরা যখন রেগে যাই তখন আমরা ফোঁস ফোঁস করতে শুরু করি, আমরা যখন ভেতরে কষ্ট তৈরি আমরা কেঁদে ফেলি, ঠিক আছে, বা আমাদের মধ্যে জুগুপ্সা তৈরি হলে আমাদের চোখ মুখ কুঁচকে যায়। এরকম ভাবের বিকারের বা বাইরের প্রকাশ যখন কাব্যে নিবেশিত হয় তখন তাকে অনুভব বলা হয়। মানে কাব্যে যখন এই ছবিটা, এটাও একই রকম বিভাবের মতোই, এর বাস্তব উদাহরণ তো রয়েছে, কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে কাব্যে যখন এটার ব্যবহার আমরা দেখতে পাবো, কাব্যে যখন এইরকম মানে পরিস্থিতি তৈরি হবে যখন আমরা দেখবো চরিত্রগুলো রিয়াক্ট করা শুরু করেছে, অর্থাৎ তার ভেতরে স্থায়ী ভাবের জায়গাটাকে উস্কে গেছে এবং স্থায়ী ভাবটা উস্কে যাওয়ার ফলে তার দেহে কিছু কিছু আমরা প্রভাব দেখতে পাচ্ছি, তার দৈহিক আচরণের মধ্যে তার দেহের মধ্যে কিছু লক্ষণ ফুটে উঠছে, এইটাকে বলা হচ্ছে অনুভব। অনুভব সবসময় একটা বহিরঙ্গ বা বাহ্যিক প্রকাশ বা দৈহিক প্রকাশ হিসেবে আমরা একে চিহ্নিত করতে পারি। অনুভব কিসের পরে? অনু শব্দের অর্থ হলো পশ্চাৎ, অর্থাৎ ভাবের পশ্চাতে যা আসে তাই হলো অনুভব, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা বলার কথা, এইখানে একটা জিনিস খেয়াল করো, অনুভবটার প্রসঙ্গে কি বললাম, অনুভবটা তৈরি হবে ওই মানে বইয়ের ভিতরে বা গ্রন্থের ভেতরে, কাব্যের ভেতরে যে চরিত্র তার ভেতরে অনুভবটা তৈরি হবে। এবং যেমন ওই রাধার কি হইল অন্তরে ব্যথা, এই যে পথটা, এবং এই পথটা থেকে আমরা বুঝতে পারছি রাধা প্রেমে পড়েছেন এবং যৌবনেই তার যোগিনী পরিস্থিতি এবং তিনি ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে আছেন, রাঙাবাস করছেন, ঠিক আছে, কানে শুনতে পাচ্ছেন না ঠিকঠাক করে, সবসময় সবকিছুর মধ্যে কৃষ্ণকে আবিষ্কার করছেন, খাওয়া পড়া বসন আসনের কোনোটারই কিছু ঠিক নেই, এই যে জিনিসগুলো এইটা হচ্ছে অনুভবের প্রকাশ। এবারে যেটা বলার কথা, এটা বাস্তবে নিশ্চিত কোনো না কোনো চরিত্রের ভেতরে এই জিনিস হয়েছে, কোনো মেয়ের মধ্যে এই জিনিস দেখা গেছে, এবার সেটাকে ধরে সাহিত্যে আমরা রাধার মধ্যে নিয়ে গিয়ে ব্যবহার করলাম। এবারে যেটা বলার কথা, এইটাকে যখন আমরা কাব্যে দেখতে পাবো তখনই সেটাকে আমরা অনুভব হিসেবে চিহ্নিত করবো, বাস্তবের বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা নিচ্ছি। এবারে যেটা বলার কথা, এবার রাধা এই আচরণটা করছেন কেন? রাধা এই আচরণটা করছেন কারণ রাধার ভেতরে, রাধা যে চরিত্রটা, সেটা যে বইতে যেটাকে উল্লেখ করা হচ্ছে রাধা চরিত্রটা, তার ভেতরের যে রতি নামক স্থায়ী ভাবটা, সেই রতি নামক স্থায়ী ভাবটা তার ভেতরে উদ্দীপ্ত হয়েছে বলেই সেই আচরণটা করছে। এবারে এতক্ষণের যে আমি পড়ালাম সেইখানটাতে বারবার কি বলেছি, স্থায়ী ভাবটা লৌকিক, স্থায়ী ভাবটা সবার মধ্যে থাকে। এবারে যেটা এইখানে আমি যে কথাটা আগে সেভাবে বলিনি, এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, সেটা যেটা হচ্ছে, যারা কবি থাকেন বা যারা নাট্যকার থাকেন, তারা যে চরিত্রগুলোকে নির্মাণ করার চেষ্টা করেন বা যে নাটকটাকে গড়ে তোলার চেষ্টা করেন, সেখানেও কার্যত এই চরিত্রগুলোর ভেতরে তারাও কার্যত এই যে বিভাবটা দেখানো বা অনুভবগুলোকে দেখানো, এইটার মধ্যেও তারা চরিত্রটার ভেতরে স্থায়ীভাবের জায়গাটাও কিন্তু ক্রমশ বলতে বলতে যান। মানে এই দেখো চরিত্রটার ভেতরেও এবার এই কষ্ট পাচ্ছে, এবার ওর রাগ, প্রচন্ড রাগ হলো বা প্রচন্ড যন্ত্রণার ভেতরে পড়ে গেল, ওর প্রচন্ড হাসি পাচ্ছে, এইগুলো বলার অর্থ হচ্ছে তারা লেখাটার ভেতরেও ওই পার্টিকুলার চরিত্রের ভেতরে ওই বিশেষ স্থায়ী ভাবটাকে তারা ইন্ডিকেট করার চেষ্টা করছে। এবং এই স্থায়ী ভাবটা ওই চরিত্রগুলোর ভেতরেও আছে, রক্ত মাংসের আমাদের বাইরের মানুষের ভেতরে যেমন রয়েছে, বইয়ের রচনার ভেতরে সেটা রয়েছে, কিন্তু সেই বইয়ের রচনার ভেতরে যে স্থায়ী ভাবটা, সেটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব দেওয়া হয় না বলে হঠাৎ করে আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, অদ্ভুত, তাহলে চরিত্রের ভিতরে অনুভব কিভাবে আমরা দেখতে পাচ্ছি? মানে এই যে রাধা এত শোকগ্রস্ত হয়ে উঠলেন, এটা শোকগ্রস্ত হলেন কি করে, অনুভব কিভাবে তৈরি হলো? তার উত্তর এটাই না, তাহলে রাধার মধ্যেও নিশ্চয়ই স্থায়ী ভাবটা কোনোভাবে সেটা একটা বিকশিত হতে শুরু করেছে, তার ফলেই তো তিনি অনুভবগুলো দেখাচ্ছেন। কিন্তু এই যে রাধার ভেতরে স্থায়ী ভাবটা আছে, এইটার প্রসঙ্গে ভরত সেভাবে কিছু উল্লেখ করেনি, কিন্তু এটা মোটামুটি বোঝা গেছে যে হ্যাঁ, এই স্থায়ী ভাবের ভাবনাটা লৌকিক জীবনে যেমন রয়েছে, তেমনি মূল কাব্যে বা নাটকের ভেতরে সেই চরিত্রগুলোর ভেতরেও কিছুটা রয়েছে, কিন্তু সেটার কথা সরাসরি কখনো উল্লেখ করা হয় না, বদলে সবসময় স্থায়ী ভাবকে লৌকিক হিসেবে চিহ্নিত করা হতে থাকে। এবার যেটা হয় যে এবারে এই অনুভবগুলো, এগুলো সবসময় হাত পা নাড়া, শোকের অনুভূতি, যাই হোক, এই প্রকাশভঙ্গিগুলো আমরা সমস্ত চরিত্রগুলোর ভেতরে দেখতে পাই। যেমন শকুন্তলা লজ্জা পেয়ে গেল, লজ্জা পাওয়ার যে জায়গাটা, সেটা থেকেই আমরা লজ্জা পাওয়াটা, সেখান থেকে আমরা বুঝতে পারলাম এটা এক ধরনের অনুভবের প্রকাশ, বা রাধা কষ্ট পাচ্ছেন, এটা একটা অনুভবের প্রকাশ। এইগুলো এক ধরনের চিত্তবৃত্তির বহিরঙ্গ প্রকাশ হিসেবে আমরা দেখে নিতে পারি। ভরত কি বলেছিলেন? ভরত বলেছিলেন স্থায়ীভাবের কার্যের নাম হলো অনুভব, ঠিক আছে। স্থায়ীভাবের যখন আমাদের ভেতরে ক্রমশ বিকশিত হতে শুরু করে, সেই স্থায়ীভাবের যে আফটার এফেক্টটা বা তার স্থায়ীভাবটা আবার কার্যত কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে আমরা। স্থায়ীভাবের নিজের কারণ ছিল বিভাব, বিভাবটা গোড়াতে, এই যে সাইকেলটা, এই সাইকেলটার গোড়াতে হচ্ছে বিভাব, বিভাবটা হওয়ার ফলে স্থায়ী ভাবটা উস্কে গেল, স্থায়ী ভাবটা যেই উস্কে গেল তখনই তার কিছু কিছু রিয়াকশন আমাদের দেহে দেখা যেতে থাকে, এবং যখনই দেখা যেতে বা চরিত্রগুলোর দেহে দেখা যেতে থাকে,
যখনই দেখা গেল সেটাকে আমরা বলতে পারি অনুভব। তাই স্থায়ী ভাবটা এখানে কারণ এবং তার ফলাফলটা বা তার কার্যটা হলো অনুভব। এইভাবে বিভাব, স্থায়ী ভাব এবং অনুভব এরা পারস্পরিকভাবে কারণ এবং কার্য এইভাবে সম্পর্কের ভেতরে আছে আর কি। তো যেটা বলছিলাম, এবার স্থায়ী ভাবের কার্যের নাম হলো অনুভব এবং স্থায়ী ভাবের পরে এটা আসে বলে এটাকে অনুভাব, ভাবের পরে চিহ্নিত করা আছে। আঙ্গিক, বাচিক ও সাত্ত্বিক অভিনয়ের দ্বারা, অভিনয় যাদের দ্বারা অর্থ অনুমিত হয় তাই হচ্ছে অনুভব। এবং যেটা হচ্ছে এটা পুরোটাই কোনো না কোনো ভাবে দৈহিক কিছু কিছু, হয় অঙ্গ সঞ্চালন বা বাচিক মুখের কথা দিয়ে বা সাত্ত্বিক কোনো আচরণের ভেতর দিয়ে এটা প্রকাশিত হতে শুরু করে। বিশ্বনাথ কবিরাজের মনে ভাব উদ্ভব হলে যেসব স্বাভাবিক বিকার ও উপায়ে তা দেহের বাইরে প্রকাশ পায়, ভাবরূপ কারণের সেই সব লৌকিক কার্যই হলো কাব্য ও নাটকের অনু। অর্থাৎ ভাবরূপ কারণ, অর্থাৎ ভাবটা রয়েছে এবং তার ফলে, সেই কারণের ফলে যে কার্যগুলো আমরা কাব্য এবং নাটকে দেখতে পাই, চরিত্রগুলো অস্বাভাবিক আচরণ করা শুরু করে, সেটাই হচ্ছে অনুভব। অনুভব বিষয়টি লৌকিক নাকি সাহিত্যিক তা নিয়ে বিতর্কিত, কোনো বিতর্ক নয়, আমি পরিষ্কার করে দিচ্ছি এটা সাহিত্যিক। তবে সাহিত্যেই মূলত অনুভবের স্পষ্ট উদাহরণ মানে, এবং যেটা একটু আগে বললাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, এই পত্রিতে রাধার এই বিরলে বসে থাকা, মেঘের দিকে আনমনে চেয়ে থাকা ইত্যাদি, এগুলো সবই অনুভবের প্রকাশ। এরপরে সবার শেষে যে ভাবটা আছে সেটা হচ্ছে সাত্ত্বিক ভাব। সাত্ত্বিক ভাবটা কিছুই নয়, আমাদের দেহের ভেতরে সত, রজ এবং তম এই তিন ধরনের গুণের কথা বলা হয়। তমটা হচ্ছে তামসিক, যেটা সবচেয়ে খারাপ। রজ হচ্ছে রাজসিক এবং তার মধ্যে একটু খাত্র, তেজ ইত্যাদি বেশি থাকে, কিন্তু মোটের উপর সেটা ব্যালেন্স জিনিস। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে সাত্ত্বিক ভাব। যারা মুনি ঋষি বা সাধনার সঙ্গে লিপ্ত, তারা সবাই সাত্ত্বিক ভাব পালন করার চেষ্টা করতে থাকেন। যাই হোক, তো এই সবের মধ্যে মানে তম এবং রজগুণ পরিত্যাগ করে সহৃদয় সামাজিক যে ব্যক্তি, তার কাজই হচ্ছে শুদ্ধ শতগুণের অধিকারী হওয়া, এবং হলেই তিনি কার্যত রসস সাধনের ক্ষেত্রে তার কিছুটা সাহায্য হয়। এবং এখানে 8খানা মোট আমাদের, এবং এই সঙ্গে যেটা তৈরি হয়, এই সাত্ত্বিক গুণের যদি মানে শতগুণের যদি তিনি ক্রমাগত চর্চা করে যেতে থাকেন, তার মধ্যে মোট 8খানা সাত্ত্বিক ভাব তৈরি হতে পারে। এই 8টা সাত্ত্বিক ভাব কি কি? স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্পন, বৈবর্ণ, অশ্রু এবং প্রলয়। নাট্যশাস্ত্রে এই 8খানা সাত্ত্বিক ভাবের কথা উল্লেখ করা আছে। এবারে যেটা বলার কথা, এই সবগুলোই না আমরা একজন বিশেষ ব্যক্তির মধ্যে পরবর্তী জীবনে ঐতিহাসিকভাবে সত্য ঘটনা হিসেবে আমরা দেখতে পেয়েছি। তিনি কে বলতে পারবেন কার ভেতরে এই সাত্ত্বিক ভাবগুলোর প্রকাশ হয়েছে? আমি অনেকক্ষণ একটানা বকছি, আসলে আমি জল। শ্রী চৈতন্যদেব। একদম একদম, চৈতন্যের ভেতরে এই প্রকাশগুলো আমরা সবই দেখতে পেয়েছি। আচ্ছা, এরপরে আসছে ব্যভিচারী ভাব। ব্যভিচারী ভাবটা আলাদা করে যেটা বলার কথা, ব্যভিচারী ভাব এমন ধরনের বেশ কিছু ভাব যেটা আমাদের মনে উপস্থিত থাকে না, কিন্তু যখনই একটা এই ধরনের বিভাবগুলো ক্রমাগত ব্যবহার হতে থাকে সাহিত্যে, তখন সেই ব্যভিচারী ভাবগুলো একটু একটু করে কিছু কিছু আমাদের মনে আসতে থাকে, এবং সেগুলোর কাজই হচ্ছে স্থায়ী ভাবের দিকে আমাদের মনকে বা আমাদের চিত্তকে চালনা করা এবং তাকে পুষ্ট করা, স্থায়ী ভাবটাকে পুষ্ট করা, এবং স্থায়ী ভাবে আবার পুষ্ট হয়ে গেলে তারপর ব্যভিচারী ভাবটা মুছে যায়। মানে ব্যভিচারী ভাবটাকে না আমরা ওই পাড়া প্রতিবেশীদের কাকিমা জেঠিমাদের কথা বলতে পারি, যাদের মূল কাজই হচ্ছে কুটকাচালি করা, যে কিছুই হয়তো ছিল না, কিন্তু যখনই দেখেছে একটু মেঘ দেখা দিয়েছে, মানে একটু বিভাবটা তৈরি হচ্ছে, যখনই দেখতে পেয়েছে, অমনি তাদের কাজ হচ্ছে গিয়ে ইন্ধনগুলোকে তৈরি করা, একটু একটু করে খোঁচানো, এবং খোঁজানোর ফলে এবং তারপরেই সেই জিনিসটা মানে পরিপুষ্টি লাভ করে, এবং স্থায়ী ভাব তারপরে নিজে একটা সময় গা ঝাড়া দিয়ে ওঠে, এবং গা ঝাড়া দিয়ে ওঠার পরে তারপরে সেটা পুষ্ট সাধনা, এবং পুষ্টি একবার পেয়ে গেলে স্থায়ী ভাবটা মোটামুটি নিজেই যখন একটা সময়ের পরে মানে যথেষ্ট কান ভাঙানো যদি তাকে হয়ে গিয়ে থাকে, এবং স্থায়ী ভাবের ভেতরে ভাবনাগুলো যদি ঠিকঠাক চলে যায়, তারপরে কিন্তু ব্যভিচারী ভাবের আর কোনো কাজ নেই। ব্যভিচারী ভাব তারপরে মুছে যায়, ব্যভিচারী ভাব আবার লুপ্ত হয়ে যায়। ঠিক আছে, মানে সেটাই বস্তুত স্থায়ী, মানে বিভাবের এই যে জায়গাটা, বিভাবের ভাবনাটাকে, কারণটাকে স্থায়ী ভাবের কার্যতে পরিণত করার ক্ষেত্রে ব্যভিচারী ভাবই কার্যত সাহায্য করতে থাকে, এবং ব্যভিচারী ভাব স্থায়ী ভাবকে উস্কে দেওয়ার পরে এবং তাকে পুষ্ট সাধন করার পরে ব্যভিচারী ভাবটা মুছে যায় আর কি। ব্যভিচারী ভাবকে আমরা অনুঘটক হিসেবে ভাবতে পারি খানিকটা। ব্যভিচারী ভাবের প্রধান বৈশিষ্ট্য হলো এরা গোটা নাটক বা কাব্যের প্রতিপাদ্য বস্তু নয়, মূল ভাবের কাছে বা সহৃদয়, মূল ভাবের কাছে সহৃদয় সামাজিককে পৌঁছে দেওয়া ও তাকে পরিপুষ্ট করাই এদের প্রধান কাজ। ঠিক আছে, স্থায়ী ভাবের মধ্যে এই সমস্ত ভাবের উদয় এবং মানে বিলয় আর কি, স্থায়ী ভাবের মধ্যে থেকে। আসলে মোট 33খানা ব্যভিচারী ভাব রয়েছে। এই 33টা ব্যভিচারী ভাব প্রত্যেকটাই ক্ষণস্থায়ী, বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ কিছু ভাবনা তৈরি হয় এবং স্থায়ী ভাবকে উস্কে দিয়ে এবং স্থায়ী ভাব পুষ্ট সাধন হলে তারা বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, জগন্নাথ কি বলেছেন? জগন্নাথ বলেছেন স্থায়ী ভাব চিরকাল চিত্তে অবস্থান করে,
কিন্তু ব্যভিচারী ভাব স্বল্পকাল স্থায়ী, বিদ্যুৎ প্রকাশের ন্যায় ক্ষণিক, হঠাৎ করেই আসে এবং হঠাৎ করে এসে সেটা স্থায়ী ভাবে, মানে স্থায়ী ভাব কিন্তু থাকবে, ব্যভিচারী ভাব থাকবে না। এটাই এই দুয়ের মধ্যে তফাতের বিষয়। ব্যভিচারী ভাব তাহলে এটা বুঝে নিয়েছো নিশ্চয়ই, স্থায়ী ভাব এটা চিরকাল চিত্তে অবস্থান করে, স্থায়ী ভাব সবসময় অবস্থান করবে, কিন্তু ব্যভিচারী ভাব থাকবেই না। ব্যভিচারী ভাব চিত্তে এরকম ভাবে থাকে না। কিন্তু যখন বিভাব আসে, যখন আমরা কেউ একটা বই পড়ছি বা একটা নাটক দেখছি, তখন যেটা হয় ওই বিভাবের উপাদানগুলো একটু একটু করে ছড়িয়ে পড়তে থাকে। শকুন্তলা চরিত্রটি হাজির হয়ে গেছে, বসন্তের বাতাস বইতে শুরু করে দিয়েছে, অর্থাৎ বিভাবের পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে। এবার যেই বিভাবের পরিস্থিতি অমনি বেশ কিছু কিছু করে একটু একটু করে ব্যভিচারী ভাব তৈরি হতে থাকে। এবং এইখানটাতে যেমন এই যে 33টা ব্যভিচারী ভাবের মধ্যে নির্বেদ, আবেগ, দৈন্য, শ্রম, জড়তা, উগ্রতা ইত্যাদি, এই যে এর মধ্যেই হয়তো কিছু কিছু অবহিত্যা যেমন লজ্জা বা গোপন করার ইঙ্গিত, ঠিক আছে, বা উৎসুক্য, হ্যাঁ, বা উন্মাদনা, যাই হোক না, এই ধরনের কিছু কিছু জিনিস তারপরে একটু একটু করে তখন পাঠকের ভিতরে তৈরি হবে। এবং এই পাঠকের ভিতরে এইটা তৈরি হয়েছে যেটা কার্যত চেষ্টা করবে এই শকুন্তলা এবং এই বসন্ত ঋতুর এই ভাবনাটাকে, এই পার্টিকুলার কিছু 3-4টি ব্যভিচারী ভাব, সবকটা একসঙ্গে থাকবে না, কিন্তু এর মধ্যে নির্বাচিত কিছু ব্যভিচারী ভাব এসে আমাদের মনের ভেতরে, পাঠকের মনের ভেতরে যে রতিভাবটা রয়েছে, সেই রতিভাবটাকে সেটা উস্কাতে শুরু করবে। এবং রতিভাবটা একবার স্ফূর্তি লাভ করলে বা একবার পরিপূর্ণতা লাভ করলে দিয়ে তারপরে আবার ওই 3-4টি ব্যভিচারী ভাব যারা রতিভাবকে উদ্দীপ্ত করার চেষ্টা করেছিল, তারপরে সেটা লুপ্ত হয়ে যাবে, আবার মুছে যাবে, তার কোনো অস্তিত্বই থাকবে। ঠিক আছে, এবারে এই প্রসঙ্গে একটা উদাহরণ আছে। অভিনবগুপ্ত এটা স্থায়ীভাবে এবং ব্যভিচারী ভাবের তফাৎ বোঝাতে গিয়ে বলেছিলেন, কিন্তু এটা আমি আর ঢুকছি না। এটা মোটের উপর আমি তোমাদের বোঝাতে পেরেছি বলে আমার ধারণা। এটা তোমরা পরবর্তীকালে নোটে এই বর্ণনাটা তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপরে যেটা পয়েন্ট এখানে বলার কথা, বাইরের কথা, তার মধ্যে রসের সংখ্যা, রস কতগুলো, এইটা নিয়ে বিভিন্ন রকম তর্ক আছে এবং এখান থেকেই তোমাদের মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন চলে আসে। এবারে রসের সংখ্যা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বলেছেন। দণ্ডী 8খানা রসের কথাই বলেছিলেন, মানে ভরত তো 8টা বলেছেন। দণ্ডীও রসবৎ অলঙ্কার কথা প্রসঙ্গে 8টি রসের কথা বলেছেন। উদ্ভট নবম রস হিসেবে শান্তের কথা বলেছিলেন। আচ্ছা, রুদ্রট আবার 10ম আর একটা যোগ করেছিলেন, সেটার নাম প্রিয়ান। আনন্দবর্ধন আবার প্রিয়ানকে স্বীকার করেননি, তিনি শান্ত সহ 9টা রসকে মেনেছিলেন। ধনঞ্জয় আবার শান্ত রসের প্রসঙ্গকে স্বীকার করলেও, মানে কাব্যের ক্ষেত্রে স্বীকার করেছেন, নাটকের ক্ষেত্রে স্বীকার করেননি। অভিনবগুপ্ত আবার 9টিকেই স্বীকার করেছেন এবং তিনি কাব্য এবং মানে কি বলবো নাটক উভয় ক্ষেত্রেই সেটাকে স্বীকৃতি দিয়েছেন। ভোজরাজ আবার যেমন প্রিয়ান, উদ্ধত, উদাত্ত ইত্যাদি আরো এক্সট্রা 3টে রসের কথা বলছেন। রামচন্দ্র আবার তিনিও 3টে অতিরিক্ত রসের কথা বলছেন। এবং বিশ্বনাথ তিনি নবরসের পাশাপাশি, তিনি যেহেতু বৈষ্ণব, তার একটা যোগাযোগ ছিল এবং বৈষ্ণব বংশের সন্তান ছিলেন বিশ্বনাথ কবিরাজ। কবিরাজ আছে নামের সঙ্গে কবিরাজ যুক্ত মানেই বুঝবে তিনি আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ। তো বিশ্বনাথ কবিরাজ তিনি নবরসের পাশাপাশি বাৎসল্যকে স্বীকৃতি দিয়েছেন, না দেওয়ার কোনো কারণও নেই, কারণ বিশ্বনাথ কবিরাজের ঠিক আগেই বলরাম দাস এসে গেছেন এবং বলরাম দাস তোমাদের নেটে সিলেবাসে রয়েছে। বলরাম দাস বেশ কিছু বাৎসল্য রসের পদ লিখে ফেলেছেন এবং সেই উদাহরণ যেহেতু সামনে রয়েছে, সেইটাকে সামনে রেখেই বিশ্বনাথ কার্যত এই নবরসের সঙ্গে বাৎসল্যকে যোগ করেছে। আবার অন্যদিকে যারা কি বলবো বৈষ্ণব মানে বৈষ্ণব তাত্ত্বিক যারা, এটা রূপ গোস্বামী আবার এই ধরনের নবরসকে তারা গ্রাহ্যই করেননি। বৈষ্ণব সম্প্রদায় ওরা আবার পঞ্চরস নিজেদের মতো করে 5টা আলাদা আলাদা তারা আবার ভেবেছে। তো ঠিক আছে, সেই পঞ্চরস আমাদের আলোচনা, কিন্তু এই যে সংখ্যাগুলো, এই সংখ্যার জায়গাগুলো তোমরা কিন্তু দেখে নেবে এবং নিজের মতো করে যদি অতিরিক্ত কোনো সংখ্যা পেয়ে যাও, হিসেব পেয়ে যাও, কে কতগুলো বলেছেন, সেগুলো কিন্তু তোমরা জোগাড় করার চেষ্টা করো। তো এই গেল আমাদের এতক্ষণের একটা দীর্ঘ প্রস্তাবনা। এইটা না করলেও হয়তো হতো তোমরা, কারণ এইগুলো তোমরা এতদিন অব্দি পড়াশোনা করেছো সবাই, তবুও আমার আসলে ব্যক্তিগত একটু মনে হয়েছিল বলে আমি করিয়ে দিলাম। এবার এটা থেকে যদি কি তোমাদের কোনো প্রশ্ন আছে, যদি প্রশ্ন থাকে বলতে পারো, যদি না প্রশ্ন থাকে তাহলে আমরা পরবর্তী আলোচনাতে যাব। স্যার আমি বেশি সময় নেব না, শুধু ওই যে আপনি নাট্যশাস্ত্র বইটার কথা বলছেন স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আচ্ছা স্যার, ওই যে নাট্যশাস্ত্র বইটার কথা বলছেন, ওটা তো সহজে পাবো না, তো এই সময়ের মধ্যে পড়ার জন্য মানে কিভাবে পড়বো সেটা যদি একটু বলে দিতেন। সেইটার ক্ষেত্রে আমি যেটা বলার, যে প্রসঙ্গগুলো এই নোটে বলা আছে না, হ্যাঁ মানে হ্যাঁ, এই স্থায়ী ভাব, বিভাব, ব্যভিচারী ভাব অনুভব, বা কাব্য হ্যাঁ লক্ষণ, অলঙ্কার হ্যাঁ বা হ্যাঁ রস কাকে বলে, কাব্যগুণ এবং কাব্যদোষ, এই যে পয়েন্টগুলো এখানে বলেছে, সেইগুলো শুধুমাত্র সেই চ্যাপ্টার গুলো একটু খুলে খুলে আচ্ছা। দেখে নাও, ঠিক আছে, বাকি পড়ার দরকার নেই। স্যার ওই বইটা থেকে না আমাদের ওই যে বইটা অতুল থেকে। চন্দ্র, স্যার ওই অতুলগত বইটা দেখার দরকার নেই, কারণ এখন তোমাদের যেহেতু তোমরা নেটে এসে গেছো, নেট হ্যাঁ মূল হ্যাঁ, অরিজিনাল বই থেকে ওরা প্রশ্ন করবে। আচ্ছা স্যার, হ্যাঁ
স্যার তো আসলে নাটক- বইটা তো, হ্যাঁ হুম। বইটা তো আমার কাছে নেই, আর আমি তো এত দূরে থাকি, সহজে বইটা আমি পাবো কোনো না। অসুবিধা নেই, ওটার পিডিএফ পাওয়া যায়। আমি আচ্ছা পিডিএফটা আমার কাছে নামানো নেই, কিন্তু আমি দেখছি, জোগাড় করার চেষ্টা আচ্ছা করছি। স্যার, ঠিক আছে আমি স্যার, দিয়ে দেবো, তাহলে ঠিক আছে? হবে। হ্যাঁ, আমি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বীরেশ্বরকে হ্যাঁ ফরওয়ার্ড করে দেবো, বীরেশ্বর তোমাদেরকে হ্যাঁ দেবে। স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার হুম, বলো। বলছি যে স্থায়ীভাবে যে ওই 8টা ভাগ বলেছেন না, হ্যাঁ, ওখানে জুগুপ্সা ব্যাপারটা একটু যদি বলে দেন। আচ্ছা, স্যার জুগুপ্সা মানে তো ঘৃণা। হ্যাঁ, জুগুপ্সা মানে হচ্ছে ঘৃণা। হ্যাঁ হ্যাঁ। জুগুপ্সা মানে গোপন করার ইচ্ছা না? না, অবহিত্যা মানে হচ্ছে গোপন করার ইচ্ছা। অবহিত্যাটা হচ্ছে লজ্জা বা গোপন করার ইচ্ছা, সেখানটাতে প্রকাশিত হয়। একটা মিনিট, হ্যাঁ? আমি আসলে বইটা খোলার চেষ্টা করছি। বইটা খুলে আমি একদম এখান থেকে পড়েই তোমাদেরকে বলে দিতে পারি। হ্যাঁ, জুগুপ্সা মানে হচ্ছে ঘৃণা। ঘৃণা ভাবটা এটা আমাদের ভেতরে যখন থাকে, এবং এই ঘৃণার ভাবটা এবং এই ঘৃণার ভাবটা এটা আমরা উপলব্ধি করতে পারি যখন বিশেষ পরিস্থিতির মধ্যে পড়ি, আমাদের গা গুলিয়ে ওঠে এবং আমরা সর্বান্তকরণে একটা ঘৃণা আমরা অনুভব করি। এবং যেটা হয়, ভরত একটা কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে ওই পরিস্থিতি থেকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে। মনে হয় যদি এখান থেকে আমি চলে যেতে পারি, সেটাই সবচেয়ে ভালো, আমার থাকা যাচ্ছে না। এবং এইখানটাতে যে সমস্ত অনুভবগুলো এক্ষেত্রে কাজ করতে থাকে, মানে আচ্ছা, উদ্দীপন বিভাগের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে নক্কারজনক কোনো একটা ঘটনা, সে নক্কারজনক কোনো একটা ঘটনা চোখের সামনে এলে এটা তৈরি হতে থাকে। এবং অনুভব যেটা মানে দৈহিক প্রকাশভঙ্গি যেগুলো দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে চোখ সংকুচিত করে ফেলা, মুখ বিকৃত করা ফেলা, থুতু ফেলা প্রয়োজনে, ঘেন্নায়, এবং এই বিষয়গুলো তৈরি হতে থাকে। ঠিক আছে? এবং এর সঙ্গে যে ব্যভিচারী ভাবগুলো যেগুলো চলে আসে, সেগুলো হচ্ছে অতিরিক্ত আবেগ দেখতে পাওয়া যায় হঠাৎ করে, মানে ডিসব্যালেন্স, সেটা দেখতে পাওয়া যায়। এবং ব্যাধি এবং মরণ পর্যন্ত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটাও দিকেও এটাকে চলে যেতে পারে আর কি। তো সব মিলিয়ে এটা ঘৃণার একটা অনুভূতিকে জুগুপ্সা বলা যেতে পারে। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। Yes. আর স্যার কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। স্যার একটুখানি রতিটা একবার একটু বলে দিন। আচ্ছা, রতিটা হচ্ছে সম্পর্কের জায়গা। ঠিক আছে? মানে যখন নায়ক নায়িকার মন, মানে পারস্পরিক যখন একটা সম্পর্কের অনুভূতি আমাদের মানে নায়ক নায়িকার সম্পর্কে যে অনুভূতিটা তৈরি হয়, সেটাকে আমরা রতি হিসেবে চিহ্নিত করতে পারি। অপরের প্রতি প্রণয়ের একটা মানে প্রণয়ের বা কামের যে ইচ্ছে, সেইটাকে আমরা রতি হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে? এবং এইটা থেকে যে রসটা তৈরি হয়, সেটা হচ্ছে শৃঙ্গার রস, নায়ক নায়িকার মিলনের স্যার মাধ্যমে। একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, বলো। আমরা মানে পড়েছি অন্নদামঙ্গল কাব্যে কামদেবের মানে স্ত্রীর নাম রতি, হ্যাঁ, তাহলে কি সেটা থেকে মানে এইটা থেকে এসছে? এবার সেটা এইটা থেকে এসছে কিনা আমি জানি না, তবে এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি, খেয়াল করেছি। তবে হ্যাঁ, কামের স্ত্রী যে রতি, রতির অর্থটা যদি আমরা দেখি, তখনই তার ভিতরে এই কামকে পাওয়ার ইচ্ছে কার্যত, এইটা রতিকে ভাঙলে এই অর্থটা বেরোয়। এবার কামকে পাওয়ার ইচ্ছে মানে কাম যেহেতু ওনার স্বামী, তো সেই অর্থে এটাকে বোঝায়। এবার অন্যভাবে এটাকে বলতে পারি আমরা, সেটা হচ্ছে মিলনের ইচ্ছে, প্রেয়সীর প্রতি বা প্রিয়র প্রতি তাকে পাওয়ার যে ইচ্ছে, সেটাকে আমরা রতি হিসেবে চিহ্নিত করি। এবার রতির নামটা থেকেই বা কামের স্ত্রী থেকে এটাকে রতি নিয়েছেন কিনা বড়, সেটা সম্পর্কে আমরা জানি না। কিন্তু ঠিক আছে, মানে রতির অর্থটা এইটা আর কি। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার বলছি ওই ব্যভিচারী ভাবে ওই হুম। অসুয়া আর ওই অপস্মার এইটা একটু বলে দেবেন স্যার, ওই 33টা না, যে এই 33টার অর্থ কোথাও পরিষ্কার করে খুব একটা কিছু লেখা নেই। ঠিক আছে? বেশ কিছু আচ্ছা। টার্ম আমরা জানিও না এইটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, তো তোমাদেরও এগুলো জানার দরকার নেই। 33খানা তোমাদের মুখস্থ করতেও হবে না। এখান থেকে যদি প্রশ্ন চলে আসে, সেটা খুব মানে বাজে প্রশ্ন হবে আর কি। কিন্তু আমি তোমাদেরকে উপদেশ দেবো 33টা নাম মুখস্থ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা, তাও তোমরা যখন কি কি বললে আমাকে একটু তাও বলে দাও। কোন দুটো বলেছো? স্যার বললাম অসুয়া আর অপস্মার। অসুয়া? হ্যাঁ, অসুয়া হচ্ছে ঈর্ষা। ঠিক আছে? অসুয়া আচ্ছা। হচ্ছে ঈর্ষা, কারোর প্রতি ঈর্ষা করা, সেটা হচ্ছে অসুয়া। আর অপস্মার যেটা, অপস্মার সম্ভবত আমার যদ্দূর খেয়াল হচ্ছে, অপস্মার মানে
স্মৃতিবিভ্রাট সম্ভবত, তো আমি এটা দেখে তোমাদেরকে বলে দেবো এরপরে। এত কিছু তো মনে থাকে না, এই ছোটখাটো জিনিস তো এগুলো। কিন্তু ভরত যেটা করেছেন প্রত্যেকটার পাশাপাশি অর্থ লেখা আছে, নাট্যশাস্ত্রে তোমরা পেয়ে যাবে সবকিছু। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, স্যার হুম। বলছিলাম যে আপনি বললেন না নাট্যশাস্ত্রের বইটা, একটু আরেকবার বইয়ের নামটা বলবেন? আমি তো লেট করে একটু জয়েন হয়েছি। বইটার নামই নাট্যশাস্ত্র। হ্যাঁ। এবার এইটা 6 খণ্ড রয়েছে, তোমাদের কেবলমাত্র প্রথম খণ্ডটা লাগবে। লেখক হচ্ছেন ভরত। ভরতের নাট্যশাস্ত্র বললেই বইটা কলেজ স্ট্রিটে তোমরা পেয়ে যাবে, বা এইটা নামে গুগলে লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে বইটা। প্রথম খণ্ডটা শুধু, বাকিগুলো লাগবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো আর প্রশ্ন আছে? না হলে কিন্তু আমরা একটু তাহলে এগোতে পারি। এগোই নাকি তাহলে? বেশ, চলো এর পরের জায়গাটাতে আমরা চলে আসি, সেটা হচ্ছে বক্রোক্তি। বক্রোক্তির ক্ষেত্রে যেটা, আচ্ছা আমাদের তো শিডিউল টাইমটা শেষ হয়ে গেল, 9:30 হয়ে গেল। আমি একটু বেশি সময় নিচ্ছি, আশা করা যায় তোমাদের কারোর সমস্যা নেই আর কি। অসুবিধা নেই তো? তাহলে আমি এগোবো, নইলে কি এখানে থামিয়ে দেবো? নইলে আমি স্যার আজকের দিনটা নয় থাক, মানে ওপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে এইটাই আগে একটুখানি ঠিকঠাক করি। আচ্ছা, এটা আমার মত, আমি এটাই আমার মত স্যার, এটা বাকি জনের স্যার মানে যেটা বোঝালেন এতখানি, যেটা বোঝালেন এটা আমরা একটু ঠিক করে পড়ি, মানে তারপর আপনি ওটা করবেন, নাহলে সব গুলিয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, বীরেশ্বর আছিস? বীরেশ্বর এক্ষেত্রে ও যেটা সিদ্ধান্ত নেবে, মানে আমি তো এখানে বলতে পারবো না, বীরেশ্বরের সিদ্ধান্তই চূড়ান্ত আর কি। বীরেশ্বর আছিস কি? দেখো আম্পায়ার নিজেই নেই, মাঠ ছেড়ে চলে গেছে। আচ্ছা, একটা মিনিট। স্যার হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে, আমারও মনে হচ্ছে যে আজকে এই পর্যন্ত থাক। আর আপনি যদি এই পিডিএফটা পাঠান তাহলে একবার আমরা মানে পড়ে আর দেখে নিই, তারপরে আবার পরের দিন থেকে পড়বো। আচ্ছা, তাহলে এটাই যদি মানে সবার যদি মত হয় তাহলে আমি বন্ধ করে দেবো, কোনো অসুবিধা। এটাই সবারই মত হবে, তাহলে বাকিরাও একটু তাহলে রেসপন্স করো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ স্যার, এই অবধি থাকলে সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। আমাকে শুধু একটা জিনিস বলো, এগুলো তো তোমরা একসময় পড়েছিলে তাই না? আজকে আমি যে আলোচনাগুলো করলাম, এটা মানে বুঝতে কি কোথাও সমস্যা হলো জিনিসগুলো ধরতে? খুব ভালো লাগলো, আরো অনেক ক্লিয়ার হলো বোঝাটা। এত ডিটেলস জানা ছিল। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে আমি জানি না তোমরা কোন বইপত্রগুলো পড়ো। তোমরা এমনি তো আমরা জীবেন্দ্র সিংহ রায়ের বই পড়ি বা অতুল গুপ্তের বই পড়ি, বা কিছুটা হলেও আমরা কেউ কেউ হয়তো তোমাদের অবন্তী কুমার সান্যালের বইটাও তোমরা পড়ে দেখতে পারো, তোমাদের যদি কারোর মনে হয়। তো আমি নিজে একটা বই প্রথমবার যখন পড়ছিলাম, সেই বইটা পড়ে আমি খুব সাহায্য পেয়েছি। সে বইটা হচ্ছে, আমি তোমাদের একটু ছবি দেখিয়ে দিই। বইগুলো, যে বইগুলো আমি আপাতত ব্যবহার করছি, আমি তাহলে একটু এটা স্টপ করলাম। এই যে বইটা রয়েছে, এই বইটা না খুব ভালো একটা, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চিত? খুব চটি একটা বই, প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ভূমিকা, বিষ্ণুপদ ভট্টাচার্যের সংস্কৃত বুক ডিপোর বই। ঠিক আছে, এই বইটা তোমাদের কারুর কাছে হয়তো আছে, যদি না থাকে এটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। এই বইটা দিয়ে দিলে ভালো হয়, আমাদের কাছে হ্যাঁ, নেই, মানে আমার কাছে তো নেই। আচ্ছা, বইটার এই নাম বইটা আরেকবার স্যার বলবেন? আপনি না পিডিএফ গুলো একটু দিয়ে দিন আমাদেরকে। প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ভূমিকা। ঠিক আছে, এই বইটা ভালো। এই বইটা স্যার এটা রাইটার কে? বিষ্ণুপদ ভট্টাচার্য। বিষ্ণুপদ ভট্টাচার্য, এই মানুষটার কাছে আমি খুব ঋণী। পাবলিশার কে বলা যাবে? সংস্কৃত বুক ডিপো, এই দেখো নিচে আচ্ছা, সংস্কৃত বুক ডিপো, লেখক বিষ্ণুপদ ভট্টাচার্য, আর উপরে বইটার নাম। ঠিক আছে। এই আমি যতদূর মনে পড়ছে নাট্যশাস্ত্রটাও সংস্কৃত বুক ডিপোরই বই। এই বিষ্ণুপদ ভট্টাচার্য, এনার কাছে আমরা খুব ঋণী, জানো তো।
ইনি অলঙ্কার শাস্ত্র অনেকখানি আলোচনা করেছেন এবং অনেকটা ভাবনার জায়গাগুলো অনেকটা পরিষ্কার করেছেন। এই মানুষটা মানে নমস্য ব্যক্তি আর কি আমাদের কাছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা যে বই সেটা তোমরা অলংকারের জন্য ব্যবহার করো, কিন্তু তোমরা রস এবং ধ্বনি যদি পড়তে যাও তাহলে এই বইটা ছাড়া তোমরা এগোতে পারবে না। সেটা হচ্ছে অলংকার চন্দ্রিকা, শ্যামাপদ চক্রবর্তীর বইটা। ঠিক আছে, এই বইটা নিশ্চিত তোমাদের সবার কাছে রয়েছে, যদি না থাকে এটার পিডিএফও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। এখানটায় যে ধ্বনির আলোচনা রয়েছে শেষে, সেই ধ্বনির আলোচনাটা কিন্তু এখান থেকে পড়তে হবে ভালো করে, খুবই কঠিন কিন্তু পড়তে হবে। আমি সাহায্য করবো, সাধ্যমতো তোমাদেরকে বোঝাবো, এবং তারপরেও এই বইটা তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরপরে এই বইটা তো সবচেয়ে সহজ বই, বেসিক বই। এই বইটা তো আমরা এমনি গোড়াতে পড়েই সবাই শুরু করেছি, জীবেন্দ্র সিংহ রায়ের যেটা কাব্যতত্ত্ব যে আলোচনার বইটা, এটা তোমরা ইচ্ছে হলে দেখতে পারো। অতুল গুপ্তের বইটা আমার হাতের কাছে নাই। আচ্ছা, আরেকটা বই ভারতীয় কাব্যতত্ত্ব, অবন্তী কুমার সান্যাল। এটা প্রজ্ঞা বিকাশের বই। খুব মানে ভাষাগতভাবে খুব সহজ না, কিন্তু অনেক কিছু মানে বেসিক তথ্য এই বইটাতে পাওয়া যায়। তো এই বইটাও তোমরা একটু জোগাড় করে নিতে পারো, অবন্তী কুমার সান্যাল, ভারতীয় কাব্যতত্ত্ব। আরেকটা বই, সেটা আমার মাস্টারমশাইয়ের লেখা বই। এই বইটাও তোমাদের কার্যক্ষেত্রে সাহায্য করতে পারবে, যেহেতু রস নিষ্পত্তির জায়গাটা সেটা বুঝতে হয়তো এই বইটা তোমাদের সাহায্য করতে পারে। অচিন্ত্য বিশ্বাসের লেখা কাব্যতত্ত্ব সমীক্ষা, অচিন্ত্য বিশ্বাসের লেখা কাব্যতত্ত্ব সমীক্ষা। এটা কোন পাবলিশার্স? তোমাদের বঙ্গীয় সাহিত্য সংসদের বই। ঠিক আছে, এটা। এর বাইরে যে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এতক্ষণ আমি তার নাম বলিনি, এবং দেখবে অধিকাংশ লোকজন এই বইটার নাম বলেন না, মানে যারা আমাদের টিচাররা আমাদের পড়িয়েছেন বা কিছু, তারা অনেকেই এই বই ফলো করেছেন কিন্তু ক্লাসে সেই বইয়ের উল্লেখ করেননি। এটা মানে অত্যন্ত অপরাধ তারা করেছেন আমি মনে করি, কারণ এই বইটাকেই প্রথমে স্টুডেন্টদের হাতে ধরাবার দরকার আছে। একটা মিনিট, আমি বইটার পাবলিকেশন হাউসটা আসলে খুঁজছি। একটা মিনিট। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, যে বইটার নাম আমি বলতে চাইছি সেটা হচ্ছে দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের লেখা কাব্যতত্ত্ব বিচার। দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের লেখা কাব্যতত্ত্ব বিচার, এই বইটা আউট অফ প্রিন্ট ছিল, কিন্তু ইদানিংকালে নেটের চাহিদা বাড়ার পরে এই বইটা থেকে অনেক প্রশ্ন আসছে। এই বইটাকে তোমরা সবাই জোগাড় করবে। আমার যে নোট এখানে তোমরা যেটা দেখলে সেটা অনেকটাই দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের উপর ভিত্তি করে বানানো, খানিকটা অন্যান্য বইপত্র থেকে নিয়েছি। তোমরা সবাই দুর্গাশঙ্কর মুখোপাধ্যায় পড়বে, এবং এই পড়াটা কেবলমাত্র নেটের পড়া না, এটা পরবর্তীকালে তোমরা নিশ্চিত ভবিষ্যতে শিক্ষক হবে, ছাত্রদেরকে বা ক্লাস নিতে যাবে, তো সেক্ষেত্রেও এই বইটাকে তোমরা ফলো করতে পারো। এটা তোমাদের নিজস্ব জ্ঞান আহরণের ক্ষেত্রে এটা সাহায্য করতে পারে। দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, বইটার নাম বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি, কাব্যতত্ত্ব বিচার। কাব্যতত্ত্ব বিচার, দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়। আর এর পাবলিকেশন হাউস হচ্ছে মডার্ন বুক হাউস। মডার্ন কারা বলো তো? মডার্ন হলো সেই পাবলিকেশন হাউস যারা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মানে সাহিত্যের ইতিবৃত্ত যারা প্রকাশ করেছে আর কি। কাব্যতত্ত্ব বিচার, দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, মডার্ন পাবলিকেশন হাউস, তাই তো? একদম, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার, একটা কথা একটু অমৃতাকেই জিজ্ঞেস করছি, তুমি কি প্রত্যেকটা বইয়ের নাম আর পাবলিকেশন রাইটার এটা লিখেছো? না না, লিখিনি, শুধু ওই বইটার নামটা লিখছি, আগের গুলো লিখিনি। কেউ যদি লিখে থাকো একটু গ্রুপে একটু পাঠিও, হ্যাঁ, নাহলে স্যার তো থাকবে না। আর আমি স্যার একটু ওই কাব্যতত্ত্ব সমীক্ষার রাইটারটার নামটা একটু বলবেন? কাব্যতত্ত্ব সমীক্ষা, কাব্যতত্ত্ব সমীক্ষা অচিন্ত্য বিশ্বাস। ঠিক আছে। যে যে বইয়ের নামগুলো লিখেছে একটু গ্রুপে একটু পাঠিয়ে দিও, হ্যাঁ। ঠিক আছে, তাহলে স্যার, অচিন্ত বিশ্বাসের বইটার পাবলিকেশন মানে পাবলিশার কারা? হচ্ছে বঙ্গীয় সাহিত্য সংসদ। আচ্ছা স্যার। বঙ্গীয় সাহিত্য, এইসব পাবলিকেশন হাউস আমাদের মানে কি বলবো, চোতা বইয়ের ইতিহাসের এগুলো মানে বিরাট বিরাট সব অবদান রেখেছে। বঙ্গীয় সাহিত্য সংসদ, বামা, জয় দুর্গা, এরা প্রজ্ঞা বিকাশ,
এরাই কার্যত বাংলা সাহিত্যকে আমাদের মানে বিভিন্ন জায়গাতে বাঁচিয়ে রেখেছে। আমি এই সেন্সে বলছি, আমার অতটা ধারণা ছিল না। আমরা যখন যাদবপুরে পড়াশোনা করেছি বা বীরেশ্বরও যখন বেলুড়ে পড়াশোনা করেছে, আমাদের এই বইগুলো সম্পর্কে ঠিক মানে এই কারণ আমাদের ওই অর্থে তো মানে বই ধরে পড়ানো হতো না, বা প্রশ্ন উত্তর লেখার যে টিপিক্যাল ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেরকম হয়, প্রশ্ন একদম উত্তর তৈরি করতে হয়, উত্তর তৈরি করে তারপরে গিয়ে তুমি পরীক্ষা হলে এক্সিকিউট করবে। আমি নিজে খুব ভাগ্যবান বলে মনে করি যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, কারণ ওটা প্রচন্ড কঠিন জিনিস। যারা 4 ঘন্টার ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, ওই 4 ঘন্টার পেপার যারা পরীক্ষা দিয়েছে সেমিস্টার সিস্টেমের আগে আর কি, মানে সেটা একটা বিভীষিকা আছে। এবারে তার জন্য পুরো দস্তুর তোমাকে নোট রেডি করতে হবে, এবং সেই নোট রেডি করে তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে তারপরে সেটাকে পরীক্ষা লিখতে হবে। এবার সেগুলোর জন্য এই সমস্ত মানে পাবলিকেশন হাউসগুলোর বই খুব জরুরি জিনিস ছিল। আর আমি এখন আমার কলেজের যে লাইব্রেরি দেখতে পাই, সেই কলেজের লাইব্রেরিতে এই সমস্ত পাবলিকেশনের যে কত বই, মানে অজস্র আর কি, এবং মানে অর্ধেকের বেশি বই এই ধরনের মানে বইতে ভর্তি আর কি। এবং সেগুলো স্টুডেন্টদের কাজে লাগে, এবং আগে এগুলো নিয়ে আমার কিছুটা ছিল, উন্নাসিকতা, স্বাভাবিক উন্নাসিকতা ছিল। কিন্তু এখন আমি সেটা বুঝতে পারি যে স্টুডেন্টকে যখন সত্যিকারের উত্তর লিখতে হচ্ছে পরীক্ষা হলে গিয়ে একটা শিডিউল টাইমের ভেতরে, সেখানটা এই মানে বই না পড়া ছাড়া কোনো উপায় নেই, তাকে রেডিমেড উত্তর তৈরি করতে হচ্ছে আগে থেকে। তো ফলে যাই হোক, তো এদেরই কিছু কিছু এই বইগুলোও এরা করেছে। তো অবন্তী কুমার সান্যালের যে বইটা যেটা বললাম, প্রজ্ঞা বিকাশের যে বইটা, সেটা ভালো বই, সেটা আমরা পড়েছি এককালে। আচ্ছা, তো বা স্যারের যে বইটা, অচিন্ত বিশ্বাসের যে বইটার কথা বললাম, সাহিত্য সংসদ, বঙ্গীয় সাহিত্য সংসদ, ভালো বই। বেশ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু বীরেশ্বরকে এখন তোমরা কেউ একটু ওকে একটু যোগাযোগ করতে পারবে, কেউ একটু ফোন টোন করবে, দিলে ও এলে আসলে আমরা শেষ করতে পারি আর কি আমরা আলোচনাটা আজকে। কেউ করছো ফোন স্যারকে? অমৃতা দি, তুমি করো ফোনটা স্যারকে। আচ্ছা, দেখি আমি স্যারকে মানে পাই কিনা। হ্যাঁ, দেখছি। আচ্ছা, হ্যাঁ আমার কি বেরিয়ে যেতে হবে স্যারকে কন্ট্যাক্ট করতে হলে? না, ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি আসলে আমি আবার জয়েন করব, তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ, তোমরা কতজন রয়েছো এখানে? তোমরা কতজন পড়ছো একসঙ্গে এখানে? স্যার আসছেন স্যার। আসছেন? আচ্ছা আচ্ছা। স্যার আমরা 20 জনের মতন পড়ছি এখানে 20 এখন। জন রয়েছে, ঠিক হ্যাঁ আছে। ভালো করে পড়ো সবাই। হ্যাঁ। স্যার, একটা কোশ্চেন জিজ্ঞেস করবো? হ্যাঁ, বীরেশ্বর এসছিস? হ্যাঁ 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 আচ্ছা, তুই মানে ওরা শেষ করে দেওয়ার জন্য বলছিল, আমি আসছি একটু, একজনকে ওটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিল, একটু করে নাও। স্যার বলছি, আপনি তো জিআরএফ পেয়েছেন, তো সেক্ষেত্রে স্যার আপনি কি কোনো ইউনিট কি বাদ দিয়েছিলেন নাকি টোটাল থরলি পড়েছিলেন স্যার? একটু বলবেন? না, আমি একটা কথা বলি, টোটাল তো পড়াটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়, এবং আজকেও তোমাদের মধ্যযুগ পড়তে হয়েছে, আমার সময় আমাকে মধ্যযুগ পড়তে হতো। মুশকিল যেটা হচ্ছে, মধ্যযুগ এত বড় একটা ইউনিট, সেটা পুরোটা পড়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। এবং দ্বিতীয়ত এমনও কিছু কিছু উপন্যাস থাকে ছোটখাটো, যেগুলো পড়তে পারা যায় না, বা রবীন্দ্রনাথের ইউনিটেও এমন কিছু কিছু জায়গা ছিল আমাদের সময়, সেগুলো আমরা পুরোটা পড়তে পারতাম না। কিন্তু আমরা যেটা চেষ্টা করতাম, সিলেবাসের অন্তত 80 থেকে মানে 90% অন্তত কভার করা, 10% এদিক ওদিক ছিটকে গেল। স্যার আমি ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো স্যার এসে গেছে। আচ্ছা স্যার, ঠিক আছে। যেটা বলছিলাম যে সিলেবাসের অন্তত 80 থেকে 90% না পারি, অন্তত 80 থেকে 85% আমি কভার করার চেষ্টা করেছিলাম। না করলে যেটা হয়, তুমি ফার্স্ট পেপারের উপর ভরসা করে তো নেট কোয়ালিফাই করতে পারবে না। ফার্স্ট পেপারে 50টা প্রশ্ন আছে, সাবজেক্ট পেপারে 100টা প্রশ্ন আসে। আমাদের সময় সাবজেক্ট পেপারে আরো বেশি প্রশ্ন ছিল। আমাদের সাবজেক্ট পেপারে 2টো পেপার ছিল,
একটা 50টা প্রশ্ন, একটা 75টা প্রশ্ন, সব মিলিয়ে 125খানা প্রশ্ন আমাদের সময় থাকতো। আর ফার্স্ট পেপার থেকে তো সেই 50টা, এখনো 50, আগেও 50। ফার্স্ট পেপার তুমি যতই ভালো করে পড়ো না কেন, তুমি তো সবচেয়ে বেশি 20 থেকে 25টা প্রশ্নই পারবে, বা 30টা, যদি খুব ভালো করো 30টা। আমি নিজে 28টার কাছাকাছি উত্তর করেছিলাম, 30টাই করতে পারবে, কিন্তু সেটা দিয়ে তো তোমাকে নেট হবে না। এখনকার যে আমি তোমাদের ক্যাটাগরির কথাই বলি, বিভিন্ন রকম যে নেটের যে এলএস এর যে ক্যাটাগরি আমি দেখেছি, তাতে মোটামুটি তোমাদের 80টা প্রশ্নের উত্তর ঠিক করতে হয়। আমি পার্সেন্টেজে যাচ্ছি না, 150টা প্রশ্নের মধ্যে অন্তত 80টা যদি প্রশ্নের উত্তর তুমি না ঠিক করো, জেনারেলের ক্ষেত্রে 80টা, অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 70 থেকে 75টার মধ্যে এরকম ঘোরাফেরা করে। এবার 80টা প্রশ্নের উত্তর তোমাকে ঠিক করতে হবে। ফার্স্ট পেপার থেকে তুমি কতটা তুলতে পারবে নাম্বার, সেটা তোমার কাছে পরিষ্কার নয়, কারণ ফার্স্ট পেপারের প্রশ্ন অনেক ক্ষেত্রে বেশি কমপ্লিকেটেড হচ্ছে, বা আমাদের বাংলা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইংরেজি পড়ার একটা দুর্বলতা থাকে, ফার্স্ট পেপারের উপর সে ভরসা করতে পারবে না, তাকে তাহলে সাবজেক্ট পেপারই করতে হবে। তো সাবজেক্ট পেপারের ক্ষেত্রে আমি যেটা বললাম, কিছু যদি খামতি থাকে তো থাকুক, যে জিনিসগুলো করা যাচ্ছে না সেগুলো যদি কিছু খামতি থাকে তো থাকুক, মধ্যযুগ একটু বাদ দিলাম কোনো কারণ, সেটা বাদ দিলাম, হয়েছে, অসুবিধা নেই। কিন্তু বাকি যে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোই যেন কোথাও কোনো খামতি না থাকে। মানে গল্প যদি থাকে, গল্পের কোনো একটা গল্প যেন না পড়া থাকে, গল্প সব পড়তে হবে, নাটক সব পড়তে হবে, প্রবন্ধ সব পড়তে হবে, উপন্যাস এমন কিছু কঠিন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, হুতমটা যদি একটু অসুবিধাও থাকে, বাকিগুলো সব পড়তে হবে। কবিতার ক্ষেত্রেও কবিতার ইউনিট পুরো করতে হবে, মেঘনাদ বধ পারছি না বলে ছেড়ে দিলে হবে না, সেটা সবটাই করে আসতে হবে, ঠিক আছে। একই রকম মানে শেষে ইউনিট 10 যেটা বলছি, ইউনিট 10ও পুরোটা করতে হবে, ছন্দ অলঙ্কারও পুরোটা করতে হবে, এগুলো কিন্তু বাদ দিলে চলবে না। কারণ তুমি মধ্যযুগে ইতিমধ্যে কম্প্রোমাইজ করে রেখেছো, যেহেতু মধ্যযুগে কম্প্রোমাইজ করেছো, বাকি ইউনিটগুলোতে আমার এখানে কঠিন লাগছে, যে যে জায়গাগুলো কঠিন লাগছে তুমি সেইগুলো ছাড়তে গেলে, তারপরে যেটা করলে তুমি ভাববে যে আমি তো অনেকটা করেছি। মানে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, অনেক স্টুডেন্ট এটা করে, সে না সমস্ত জায়গার কঠিন জায়গাগুলোকে ছেড়ে দেয়। কবিতার ইউনিট পড়েছে, মেঘনাদ বধ পড়েনি। উপন্যাসের ইউনিট পড়েছে, ঢোঁড়াই ধরা যাক 3টে উপন্যাস পড়েনি, একটা ঢোঁড়াই পড়েনি, একটা বিষবৃক্ষ পড়েনি, আর হুতম পড়েনি, কঠিন লেগেছে, ছেড়ে দিয়েছে। কাব্য কবিতাও যখন পড়তে গেছে, কাব্য কবিতা থেকে বললো মেঘনাদ বধ পড়েনি বা সুধীন্দ্রনাথটা বাদ দিয়ে দিয়েছে। লিঙ্গুইস্টিক্স পড়েছে, সেখানে লিঙ্গুইস্টিক্স পড়তে গিয়ে শব্দ ভান্ডারটা বাদ দিয়ে দিয়েছে, বা আদি মধ্য নবভারতীয় আর্য ভাষার জায়গাটাকে বাদ দিয়ে দিয়েছে। বা ছন্দ অলঙ্কার পড়ার ক্ষেত্রে অলঙ্কারটা পড়েছে, ছন্দটা পড়েনি, হ্যাঁ, বা কঠিন লেগেছে ছেড়ে দিয়েছে। বা ইউনিট 10-এর ক্ষেত্রে উজ্জ্বল নীলমণিটা পড়েছে আর অ্যারিস্টটলের পোয়েটিক্সটা পড়েছে, কিন্তু আবার সেখানে গিয়ে বাকি যেটা ভারতীয় কাব্যতত্ত্বের জায়গাটা ছেড়ে দিয়েছে। মধ্যযুগের ক্ষেত্রে এইরকম লোকজন আবার মধ্যযুগ পুরো ছাড়ে না, তারা মধ্যযুগ কিছু কিছু জিনিস করে, ঠিক আছে। মানে হয়তো ধরা যাক চর্যাপদ করলো, শ্রীকৃষ্ণ কীর্তন করলো, কিন্তু ছেড়ে দিয়ে গেল, মঙ্গল কাব্য ছেড়ে দিয়ে চলে। এই জিনিস করলে কিন্তু হবে না, আমি অন্তত করি। আমি দেখেছি যেটা আমাকে বাদ দিতে হবে, আমার সময় কুলোচ্ছে না, আমি পুরোপুরি বাদ দিয়েছি, কিন্তু যে জিনিসগুলো আমাকে করতেই হবে সেগুলো কিন্তু আমি পুরোপুরি ইউনিট ধরে ধরে করেছি, ঠিক আছে। এইটা তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে নিন, যে একটা জায়গায় কঠিন লাগছে বলে ছেড়ে দিন। যারা প্রশ্ন করেন তাদের থেকে শয়তান লোকজন কিন্তু তোমরা আর কাউকে পাবে না এই মুহূর্তে, ঠিক আছে। তার কারণ তারা প্রশ্ন করছেন 6 মাস ধরে, তাদের হাতে পুরো সময় দেওয়া আছে, এবং একজন প্রশ্ন করেন না, বেশ কয়েকজন 10-12 জন মিলে প্রশ্ন করতে থাকেন, তাদের একটা করে ইউনিট ধরিয়ে দেওয়া, একটা ইউনিটের থেকে 10টা প্রশ্ন তারা 6 মাস ধরে বানাচ্ছেন। এবার বুঝতে পারছো তো, ফলে তারা কতটা সময় নিয়ে কতটা জিনিসগুলোর ভেতরে গিয়ে, এবং তারা জানেন স্টুডেন্টের কোথায় কোথায় অসুবিধা হতে পারে। কবিতার ইউনিটে তারা জানেন যে স্টুডেন্ট মেঘনাদ বধেই অসুবিধা হবে, উপন্যাসের ইউনিটে তারা জানেন এটা ঢোঁড়াইতেই সমস্যা হবে, বা একটু বড় বলেই তারা প্রথম প্রতিশ্রুতিটা পড়বে না, বা উপন্যাসের ইউনিট মানে রবীন্দ্রনাথের ইউনিটে জানেন যে ওরা ঘরে বাইরেটা ছেড়ে দেবে, চতুরঙ্গটা পড়বে, ওরা প্রশ্নটা দেবেন ঘরে বাইরে থেকে, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো, এগুলো একটু বোঝো। বা ছন্দ অলঙ্কারের ক্ষেত্রেও ছন্দটা এমন কিছু জায়গা থেকে প্রশ্ন জানেন যে ছন্দ পড়বে না, বা ছন্দের ভেবে রেখেছে ছন্দের স্ক্যানিংটা শুধু জানি, অন্য কিছু করবো না, ওরা প্রশ্ন দিয়ে দিলেন প্রবোধ সেনের ছন্দ ভাবনা দেখে, ঠিক আছে, ফলে তোমার ওইখানটা খামতি থেকে গেছে। বা অলঙ্কারের ক্ষেত্রে তুমি অলঙ্কারও পড়েছো যখন, কিছু কিছু বাদ দিয়ে দিয়েছো, অতিশয়োক্তি বাদ দিয়ে দিয়েছো, অপ্রস্তুত প্রশংসা বাদ দিয়ে দিয়েছো, কঠিন লেগেছে বাদ দিয়ে দিয়েছো, বাকিগুলো পড়েছো। ওরা জানেন যে এগুলো কঠিন, সেই কারণে ওরা অতিশয়োক্তিটাই তোমাকে পরীক্ষায় দেবে। তো এই কারণে যখন যেটুকু তোমার আয়ত্তের মধ্যে তুমি আনতে পারবে বলে মনে হচ্ছে, সেটা পুরো ইউনিট করবে। যেগুলো যেগুলো ছেড়ে আসছো সেগুলো থেকে প্রশ্নও কিন্তু বেরিয়ে যেতে থাকবে। এবার যেটা বলা হয়, তাহলে এই যে আমি একটা অংশকে ছেড়ে দিলাম, মধ্যযুগটা ছেড়ে দিলাম, তার হলে কি নেট বা জেআরএফ হবে না? অবশ্যই হবে। আমার নিজেরই বন্ধু, তার উদাহরণ, সে যেটা করেছে, সে ফার্স্ট পেপারে 20খানা ঠিক করেছে, ঠিক আছে, মধ্যযুগ পড়েনি, বাকি কিন্তু সে 9খানা ইউনিট 9টাই পড়েছে, কোথাও সে কোনো ফাঁকি দিয়ে যায়, 9টা ইউনিটই সে করেছে।
এবারে মধ্যযুগটা যদি সে না করে থাকে তাহলে পরীক্ষা হলে গিয়ে সে অন্তত 12 থেকে 14টা প্রশ্নের উত্তর পারবে না, কারণ ইদানিং 12-14টা প্রশ্ন আসছে, সে ছেড়েই দিয়েছে। তাও তার যেটা হয়, এতদিন ধরে পড়াশুনো, কিছু কনসেপ্ট বা একটু আন্দাজ 12-14টার মধ্যে সে 2-3টা হয়তো সেখান থেকে আন্দাজে ঠিক করে দিয়েছে, তাও 10টা প্রশ্ন আমি ছেড়ে দিই। এবার যেটা বললাম সে প্রথমে, এবার তোমাদের যেটা প্রশ্ন থাকে 100টা প্রশ্ন থাকে, তো 100টার মধ্যে 10খানা থাকে মানে দুটো তোমাদের এখন আসছে আনসিন আসছে, দুটো আনসিন আসছে বা কম্প্রিহেনশন আসছে। সেই 10টা প্রশ্ন খুবই সহজ থাকে, উপদেশ দিচ্ছি পরীক্ষা যখন জিতে যাবে ওই দুটো কম্প্রিহেনশন গোড়াতে করে নেবে, ঠিক আছে, সহজ থাকে, 10-এ 10 ওখান থেকে স্কোর করে নেওয়া যায়, ওটা বাদ দিয়ে দাও। বাকি থাকলো 90টা প্রশ্ন, বাকি 90টা প্রশ্নের মধ্যে মধ্যযুগ থেকে ধরা যাক 10 থেকে 12টা প্রশ্ন তুমি পারলে না, ছেড়ে দাও। 75 থেকে 80টা প্রশ্ন, এইটার মধ্যে যদি সেই রকম স্টুডেন্ট, মানে আমার বন্ধুটির কথাই বলছি, সে এতটাই ভালো পড়াশোনা করে গিয়েছিল, এই বাকি যে 75টা বা 78টা প্রশ্ন ছিল তার মধ্যে থেকে সে 70খানা ঠিক করে দিয়েছে। 70টা প্রশ্নের উত্তর সে ঠিক করে দিয়েছে, 5-6টা সে পারেনি, এদিক ওদিক ছিল বলে, বাকি 68 বা 70টা এরকম কাছাকাছি সে ঠিক করে দিয়েছে। এবার 70টা ঠিক করে দিয়েছে, ওদিক থেকে তার ফার্স্ট পেপারে 20টা ছিল, 70 + 20 90 জিআরএফ হয়ে গেছে। বুঝতে পারলে? এই নতুন সিলেবাসের গল্প তোমাদেরকে বললাম। অর্থাৎ তুমি যদি একটা ইউনিটকে বাদ দিতে চাইছো, সেটা দিয়েও তুমি বাকি 9টা ইউনিট ভালো করে পড়েও জিআরএফ পেতে পারো, কিন্তু পড়াটা সেই জায়গাতে নিজেকে নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে একটা কথা বলি যে আমি না তোমাদের সঙ্গে আমাকে নিজেকে তুলনা করবো না, তার কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের প্রশ্ন তুলনামূলকভাবে, এখন আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই, প্রশ্ন সহজ হতো তুলনামূলকভাবে। এবার হ্যাঁ, তারপরে প্রশ্ন কিছুটা ক্রমাগত, হ্যাঁ আমাদের সময় থেকে এটা শুরু, এই ক্রমাগত ডিফিকাল্ট প্রশ্ন করা, এমসিকিউর মধ্যে বিভিন্ন রকম জিনিস ঢোকান, তারপরেও আমাদের প্রশ্ন সহজ। তার ফলে যেটা হচ্ছে, আমাদেরকে যে ওয়ার্কলোড নিতে হয়েছে সেই ওয়ার্কলোড কিন্তু তার থেকে অনেক বেশি ওয়ার্কলোড তোমাদেরকে নিতে হচ্ছে এখন, আমি সেটা তোমাদেরকে দেখলে বুঝতে পারছি। ফলে যারা মানে অনেকের এটা স্বভাব থাকে না পুরনো লোকজনের, এই আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমি এইটা উদাহরণ দেব, আমাদের থেকে তোমরা অনেক বেশি করছো, তারপরেও গিয়ে হয়তো তোমরা এলএস কোয়ালিফাই করতে পারছো না বা জিআরএফ এর কাছাকাছি যেতে পারছো না, আমি জানি। তো সেই কারণেই বলছি যে তোমাদের ক্ষেত্রে পড়াশোনাটা অনেক বেশি করতে হবে, পরিশ্রম অনেক বেশি করতে হবে। তো দুটো জিনিস একটু মাথায় রেখো। প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কাকে বলে? প্রত্যেকদিন বই খুলে বসা নেটের জন্য। এটা এবার কতক্ষণ তুমি বসছো সেটা গুরুত্বপূর্ণ না, এই যারা কথায় কথায় বলে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তে হবে, এদের থেকে বাজে লোক আর কেউ নেই, এই সমস্ত লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলবে। আমি তো বলি দিনে 2 ঘন্টা করে বসো, 2 ঘন্টা করে বসলে হবে, কিন্তু রোজ বসতে হবে। একদিন 12 ঘন্টা পড়লে তারপর 3 দিন পড়লে না, এই করলে কোশ্চেন কালে তুমি নেট পাবে। রোজ যদি 2 ঘন্টা করে বসো, সেটাই তোমার কাজে আসবে। যদি যেদিন তুমি সময় পাচ্ছ না, তুমি ব্যস্ত, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাবে বা বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে, হতেই পারে, তারপরে অন্তত সেদিনও তুমি আধ ঘন্টা বই খুলে বসবে। প্রত্যেকদিন বই খুলে বসা, এটাকে বলে কনসিস্টেন্সি, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে রিভিশন। যে জিনিসগুলো পড়ে এসছো সেগুলো ক্রমাগত রিভাইজ করতে থাকবে। তোমাদের টিচিং অ্যাপটিটিউড সম্ভবত পড়ানো হয়েছে, যদি পড়ানো হয়ে থাকে তোমরা এডগার ড্যালের মডেল পড়েছো, তাই না? না, টিচিং অ্যাপটিটিউড না, রিসার্চে ছিল, যাই হোক যেখানেই থাকো, তোমরা এডগার ড্যালে পড়ে এসছো। এডগার ড্যালের সেই যে পিরামিড ছিল, সেই পিরামিডে কি বলা হচ্ছে যে আমরা যা পড়ি রিডিং এর ক্ষেত্রে, অন্তত যা পড়ি খুব দ্রুত সেটাকে ভুলে যাই, আমাদের স্মৃতিশক্তি এতটা ধরে রাখতে পারে না। এবার ফলে দরকার যেটা পড়ে সেটা হচ্ছে মেমোরাইজেশন। কতটা তুমি মেমোরাইজ করতে পারছো জিনিসগুলো, কতটা তুমি বারবার স্মৃতিচারণ করতে পারছো, সেটা সবচেয়ে জরুরি পয়েন্ট। তো সেইটা তোমাদের ক্ষেত্রে, এটা অনেকের ক্ষেত্রে সমস্যা। লোকজন পড়ে তো ফেলছে নতুন নতুন জিনিস, কিন্তু রিভাইজ করছে না। রিভাইজ না করতে গেলে 2 মাস আর পড়লো না, একটা জিনিস পড়া হয়ে গেছে রেখে দিলে, 2 মাস আর পড়েনি মধ্যখানে, বা 3 মাস পড়েনি, তারপরে যখন ধরতে যাচ্ছে না, দেখবে আবার সবকিছু ভুলে গেছে, শূন্য থেকে আবার তাকে শুরু করতে হবে। অর্থাৎ ওই আগের যে পড়াশোনাটা, যে লেবারটা সে দিয়েছিল, সেই লেবারটার আর কোনো মূল্য থাকবে না। তাই যেটা পড়াশোনা করবে প্রত্যেক সপ্তাহে সেটাকেই রিভাইজ করতে করতে যাবে। পুরোনো জিনিস রিভাইজ যদি না করো, তাহলে কিন্তু তোমরা খুব বেশি দূর এগোতে পারবে, নইলে এত বড় যে নেটের সিলেবাস, এটাকে আয়ত্তও করতে পারবে। তাই প্রথম কথা কনসিস্টেন্সি, দ্বিতীয়ত রিভিশন, এই দুটো মূল মন্ত্র নেটের জন্য। আর তোমাদের তো পরীক্ষা টরীক্ষা হচ্ছেই, তোমরা করছো, এবং তোমরা যথেষ্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমাদের প্রচুর সুখ্যাতি আমি, মানে প্রশংসা আমি বীরেশ্বরের কাছে পেয়েছি। তো ফলে বাকিটুকু হয়ে যাবে, পরীক্ষা দিচ্ছ, বীরেশ্বরের গাইডেন্স আছে, হয়ে যাবে। কিন্তু এই দুটো তোমার নিজের মধ্যে যদি এই দুটো বৈশিষ্ট্য না থাকে, এটাকে বিল্ড আপ করো, রোজ বই খুলে বসবে, রিভাইজ করবে, ঠিক আছে? আচ্ছা,
হোক তাহলে। বীরেশ্বর আছিস? হ্যাঁ 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 আছি, বল। হ্যাঁ, বেশ ঠিক আছে। তাহলে ওরা বললো যে আমি কিছুটা পুড়িয়েছিলাম, ভেবেছিলাম তো মানে অনেক পুড়িয়ে দেবো, আচ্ছা কিন্তু তার ঠিক আছে, ক্ষেত্রে ওটা কোনো ব্যাপার না। আমাদের মানে শুরুটা হলো আজকে, কাব্যতত্ত্ব সম্পর্কে তো ভয় ছিল, চিন্তা ছিল। তো আমি হ্যাঁ, সেই জন্যই বলছিলাম যে তোমাদেরকে এমন একজন স্যারকে বলবো যাতে করে বিষয়টা ভয়ের কারণ হবে না, এবং এত বড় জিনিসটাকে সিস্টেমেটিক্যালি যাতে মনে রাখতে পারো সেটার ব্যবস্থাও হবে। তো তোমরা কি যারা ক্লাস করলে কি কি বুঝলে যে আরো ভয়ের কারণ স্যার আছে? স্যার খুব ভালো আজকের লাগলো। ক্লাসের পর, হ্যাঁ স্যার আজকের ক্লাসের পর ওই যে একটা আতঙ্ক থাকতো সেটা হ্যাঁ অনেকটাই কেটে গেল। ওই জন্য আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ স্যার, কারণ এটা কিন্তু হ্যাঁ স্যার, স্যার যে আমার বললেন ছেড়ে এটা যেতে। রাহুল, এটা বুঝতে পারছিস তো কার গলা? হ্যাঁ আমি বুঝেছি। এটা অমৃতা, এটা অমৃতা হচ্ছে শিলচর থেকে। আচ্ছা অমৃতার সুখ্যাতি এই জন্য, অমৃতার কথা শুনতে সবাই ভালোবাসে। জেনারেলি একবার যখন পড়ানো হয় তখন এডুকেশন ছেলেমেয়েরা আমাকে বলে যে ওই যে একটা দিদি আছে না, দিদিটা বেশ কথা বলে সুন্দর। আমি বললাম, হ্যাঁ ওই দিদিটাকে আসাম থেকে আনা হয়েছে তো ওই জন্য কথাটা সুন্দর। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ স্যার, আর তো ওই নিবেদিতা আছে, বলছিলাম। নিবেদিতা, হ্যাঁ নিবেদিতা, নিবেদিতা এবার হ্যাঁ কোচবিহারের স্যার। ভাষা বলবি। হ্যাঁ বলো, একটু চার লাইন বলো, ক্লাস কেমন লাগলো? হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে ক্লাস আজকে। আচ্ছা, তো তুই যে নিবেদিতা এভাবে এবারেও জিজ্ঞেস খুব, করছিস, ওরা কি তোকে খারাপ বলবে যে ক্লাস? আমি না 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 বুঝতে স্যার, এদের না না সাথে, স্যার, এদের সাথে সত্যি। ওরকম সম্পর্ক। এদেরকে যখন বকা হয় সবার সামনে দাঁড় করিয়ে বকা হয়, আর ভালো কথা বলা হয় সবার সামনেই দাঁড় করে বলা হয়। না এটা কদর হ্যাঁ করে, স্যার, এটা আমি জানি, এরা বকাটা তো ভালো। বকা দেওয়াটা অত্যন্তই দরকার, খুবই দরকার, না স্যার, হলে তো বকা না দিলে তো আমরা, পড়বো হ্যাঁ না এরকম। হ্যাঁ তো এমন ছিল যে আজকে যে আমরা 26 জন দেখছি, 26 জন ছিল না, মাঝখানে 7-8 জন হয়ে গেছিল। তো আচ্ছা তখনও আমরা একই রকম, কোনোদিনও ভাবিনি যে স্টুডেন্ট কমে গেছে বা কত ছেলে মাঝপথে বন্ধ করে দিল হতাশ হয়ে। তো তখনও আমরা ভাবিনি যে না, যে 7-8 জন আছে ওদেরকে নিয়েই আমরা চলবো। ফলে মানে সেই একই রকম আমার তখনও ইন্থুতে কোনো ইয়ে হয়নি, বা আমরা ভাবিনি যে না আর বুঝি হচ্ছে না। আমরা একেবারে নিজের লক্ষ্যে স্থির ছিলাম। আর বারবার একই কথাই বলি, যেটা স্যার বললেন খুব সুন্দর করে, যে নেটের পড়া মানে প্রতিদিন পড়া, প্রতিদিনের পড়া। ওই একদিন পড়ে দুদিন পড়লাম না, ওই রকম হাঁটুয়া পড়া পড়ে কোনো লাভ নেই। এবং একটু রুটিন যদি মেনটেন করা যায় যে আমি কোন সময় কোনটা পড়বো, আর নিজের পছন্দ মতো, রুচি মতো, সামর্থ্য মতো সেটা যদি ঠিক করে নেওয়া যায়, আর পরীক্ষাগুলোকে যদি গুরুত্ব সহকারে বিচার করা যায় যে এই পরীক্ষাটাকে আমি গুরুত্ব সহকারে দিই, তাহলে অসম্ভব কিছু না। মানে যে স্যার তোমার সামনে বসে আছে ও তো আর অন্য গ্রহ থেকে আসেনি, তাকেও যথেষ্টটা পড়ে পরিশ্রম করে মাথায় মনে রাখতে হচ্ছে। মানছি রাহুল সায়েন্সের স্টুডেন্ট ছিল, 11-12 যে ছেলেটা পিওর সায়েন্স পড়ে তার ক্ষেত্রে গ্রাজুয়েশন এম এতে বা নেটের সিলেবাসে এসে বাংলার পড়াটা পড়তে যথেষ্ট কঠিন লাগে। কিন্তু সে নিজেকে যদি পাল্টে ফেলতে পারে, আর তোমরা আজন্ম বাংলা পড়ার ছেলে মেয়ে, তোমরা কেন পারবে না? আমি তো এটা বারবার বলি যে একটা সায়েন্স এবং ব্যাকগ্রাউন্ড এখানে ছেলে। না আমি একটা কথা বলে দিই, এর সঙ্গে না এই যে নেটের পড়াশোনাটা চলছে, এর সঙ্গে হ্যাঁ, মেধার কোনো যোগাযোগ নেই। যোগ নেই, মানে শুধু পরিশ্রম। শুধু পরিশ্রম, শুধু পরিশ্রম। হ্যাঁ, এবং এই একটি জায়গায় যারা পরিশ্রমী তারা মেধাকে বিট করবে। ও বুদ্ধিমান টুদ্ধিমান কত সব কিছু যায় আসে, তুমি কতটা পরিশ্রম করছো সেটা দিয়ে বেরিয়ে যাবে। আমি আরেকজনের একদম উদাহরণ দিই, যে ছেলেটিকে আমি আমার মানে আইডল হিসেবে ভাবি এবং সবার কাছে যে ছেলেটির কথা বলি, এবং হয়তো মানে অমৃতা হয়তো তাকে চিনতেও পারে, আমি সেটা বলি তার কথা। ছেলেটির নাম এসএসকে। এসএসকে, তার পুরো নামটা বিরাট শ্যামাশ্যাম কৃষ্ণ পূজারী চট্টোপাধ্যায়। বিরাট নাম, নবদ্বীপের ছেলে সে। নামটা দেখেই বুঝতে পারছো বৈষ্ণব পরিবারের সন্তান, কিন্তু তার ভয়ানক নাস্তিক ছেলে। তো সেটা ছেড়ে দাও। যেটা বলার কথা, এই ছেলেটি আমাদের থেকে 2-3 বছর বয়সে বড় ছিল। এ আমাদের সঙ্গে বাংলা পড়তে আসার আগে আরো প্রেসিডেন্সিতে বেশ কিছুদিন সায়েন্স পড়াশোনা। এবারে এ আমাদের সঙ্গে আসে এবং তারপরে আমাদের টপার ছিল, ফার্স্ট বয় ছিল। এবং এর সঙ্গে আমি নেট পড়ার সুযোগ পেয়েছিলাম। আমরা দুজন একসঙ্গে নেট পড়াশোনা করেছি। এবং সেই সময় দেখো, এর থেকে মেধাবী, এর থেকে বুদ্ধিমান ছিল অন্তত বাংলার ফ্র্যাটার্নিটিতে আমি আরেকজনকেই দেখেছি, সেও আমার ক্লাসমেট ছিল, সে হচ্ছে অরুন্ধতী। অরুন্ধতী এখন সেন্ট জেভিয়ার্সের অধ্যাপিকা, তাকে আমি দেখেছি। আর এই ছেলেটি, এই এবার যেটা দেখলাম তারপরে এর সঙ্গে আমি রুম শেয়ার করতে গিয়ে, যে যতটা না মেধাবী তার থেকে অনেক বেশি পরিশ্রম। এর মেধাটা কেবলমাত্র মেধা হয়ে থাকে না। এবং সে যখনই দেখেছে নেটটা পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হবে, লেবার দিতে হবে, ওকে আমি রোজ দেখতাম ও 6 থেকে 7 ঘন্টা টানা পড়ে যেত। এবং ওকে দেখে দেখে আমি তারপরে শেখা শুরু করেছি, তাহলে পড়াশোনাটা এইভাবেই করতে হবে, নিয়মিত পড়াশোনাটা করতে হবে, নিয়মিত বইগুলো বুঝতে হবে। এবং এই পরিশ্রমটা করার সময় ও একটা কথা, এখানে মেধার কোনো জায়গায় নেই, তুমি কত বুদ্ধিমান হলে কিচ্ছু যায় আসে না। এবং এই পরিশ্রমটা করে ও তারপরে, ও আর আমি একই নাম্বার পেয়েছিলাম, তো দুজনেই আমরা জেআরএফ পাই। তো তারপর সে এখন গুয়াহাটি ইউনিভার্সিটির বাংলার অধ্যাপক আর কি, সেই জন্যই বললাম অমৃতা হয়তো চিনবে তাকে। না স্যার, চিনি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তো অনেক দূর থাকি গুয়াহাটি থেকে, তো আচ্ছা সেভাবে গুয়াহাটি ইউনিভার্সিটির সঙ্গে আমার যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা।
তো এটাই আর কি। তো বীরেশ্বর এই কথাটাই বলছে যে পরিশ্রম না করলে তুমি নেটটা পাবে না। এর সঙ্গে কত বুদ্ধিমান মানুষকে আমি দেখলাম, তারা শুধু পরিশ্রমটা করেনি বলে তারা এগোতে পারলো না, জানো তো? কে সায়েন্স পড়েছে, কে আর্টস পড়েছে, কিচ্ছু যায় আসে না। এবারে এখনকার নেটে এটা আরো বেশি করে প্রতিপন্ন হচ্ছে। যারা প্রান্তিক জেলাগুলি থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসছে না, তাদের নেট পাওয়ার, আমি আমি আজকে যে তোমাদেরকে যে এইটা, আমি বেশ কিছুদিন ধরে এই নেট পড়ানোর বৃত্তটাতে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করি, আমার কিছু কিছু পড়ানোর অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেইখান থেকে আমি দেখতে পাই যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নেট পাচ্ছে তারা প্রান্তিক জায়গা থেকে সবাই এসছে। অ্যাজ সাচ কলকাতা কেন্দ্রিকতার জায়গাটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। কলকাতার উপরের যে ইউনিভার্সিটিগুলি, যাদবপুর হতে পারে, প্রেসিডেন্সি হতে পারে, রবীন্দ্রভারতী হতে পারে, এদের নেট পাওয়ার পরিমাণ গ্র্যাজুয়ালি ড্রপ করছে একটু একটু করে। তার কারণ এরা ওই পরিশ্রমটা করছে না। এদের মধ্যে কোথাও কি একটা উন্নাসিকতা তৈরি হচ্ছে। আমি নিজের ইউনিভার্সিটির কথা বলছি, আমি যাদবপুরেও পড়েছি, আমি প্রেসিডেন্সিতে এখন পড়ছি, এই দুটি প্রিমিয়াম ইউনিভার্সিটির কথাই বলছি। এখানেই ক্রমাগত নেট পাওয়ার সংখ্যা কমছে, তার কারণ এরা পড়াশোনাটাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে। ঠিক আছে, পরিশ্রমটাকে টেকেন ফর গ্রান্টেড। ও বলছে আমি পেরে যাবো, ভালো স্টুডেন্ট, মোটামুটি আমি ফার্স্ট পেপার করে ফেলতে পারি, অঙ্ক টঙ্ক করে ফেলতে পারি, ইংরেজিটা বুঝি, আমি নেটটা পেয়ে যাবো। কারুর নেট হয়, যারা এই ধরনের কথাবার্তা বলেছে কাউকে আমি দেখিনি নেট পেতে। তার থেকে এই বর্তমান সময়ে আমি দেখতে পাই যাদেরকে বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক জেলাগুলি থেকে, বাঁকুড়ার ছেলেমেয়েরা, কুচবিহার থেকে, হ্যাঁ কুচবিহারের তুফানগঞ্জ তো কুচবিহারেই, তাই তো? তুফানগঞ্জের গতবার একটি মেয়ে সম্ভবত জেআরএফ পেয়েছে, সেখান থেকে পাচ্ছে। চাঁচড় কলেজ থেকে একজন গতবার জেআরএফ পেয়েছে। চাঁচড় কলেজ, আমি যখন সিএসসির আমার হয়, মানে ওই সিলেকশন প্রসিডিওরটা হচ্ছিল, কাউন্সিলিং হচ্ছিল, সেইখানটাতে আমার নামটা নিচের দিকে ছিল। এবারে শেষ 4-5-6টি কলেজের মধ্যে থেকে আমাকে সিলেক্ট করতে হতো, এবং সিলেক্ট করার সময় এই চাঁচড় কলেজ ছিল, বালুরঘাট গার্লস ছিল, উত্তরবঙ্গের যেহেতু কলেজ, কেউ আসতে চাইছিল না। তো এবারে সেই সময় আমি প্রথমে এই কলেজগুলোকে স্ক্যানিং করতে গিয়ে দেখলাম চাঁচড় কলেজকে বাদ দিতে হবে, কারণ চাঁচড় কলেজের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে ছেলেগুলো বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এবারে সেইখানটা সারাক্ষণ গোষ্ঠীদ্বন্দ্ব, রাজনৈতিক হিংসা, কিছু না কিছু চলছে কলেজের মধ্যে ঠিকঠাক। সেখান থেকে একজন গতবার জেআরএফ পেয়েছে। অর্থাৎ তাহলে সে নিজের মতো পড়াশোনাটা করেছে, বাড়িতে বসে পড়াশোনা করুক বা কোনো ইনস্টিটিউশনে গিয়ে করুক, সে একটা প্রান্তিক জায়গার স্টুডেন্ট, সে নিজের মতো পড়াশোনা করেছে, ওই পরিস্থিতির মধ্যে থেকে পড়াশোনা করেছে এবং জেআরএফ পেয়েছে। তাকে কলকাতাও আসার দরকার পড়েনি বা এরকম সবাই, ফলে নিজেদেরকে নিয়ে কোনো রকম হীনমন্যতায় ভুগবে না, জাস্ট পরিশ্রম করে যেতে হবে, আর কিছু। বীরেশ্বর, হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে যেটুকু পড়ানো হলো সবাই সেটাকে ভালো করে একটু রিভাইজ করবে, বাড়িতে দেখবে, রেকর্ডিং আমি দিয়ে দেবো, রেকর্ডিংটা শোনার ব্যবস্থা রয়েছে। আর তাহলে যদি তৈরি হয়ে যায় তাহলে পরের বুধবার একই টাইমে আমরা আবার নিতে পারি নাকি, কেমন? হ্যাঁ, এই সময়টাতে আমরা আরেকবার শুরু হ্যাঁ, করব। এই 8টা থেকে 8টা হয়তো 8টা 10 খালি হবে। 8টা কি 8টা 10 থেকে আমরা বলে দেবো টাইমটা। তো এই টাইমে আবার পড়বো, কিন্তু পড়ে ফেলতে হবে, কারণ আজকে যে আলোচনা হলো সেটা যদি ভালো করে আত্মস্থ করো তাহলে পরের দিনের পড়াটা বুঝতে ভালো লাগবে। কিন্তু আজকে যদি ফাঁকি দিয়ে দাও তাহলে আর পরের দিন যখন বলবে তখন আবার ওভারলোড স্যার হয়ে যাবে। একটু আগে থাকতে হলে আর একটু মানে পড়ানোটা হলে বেশ ভালো হতো, মানে শেষ করতে ইচ্ছা করছে না স্যারের কথা শুনে। না, আর একটু হলে বলতো, আমাদের তো আরেকটা ক্লাস চলে, জানো, এবার একটা লিঙ্কে দুটো রেকর্ডিং হয় না গুগল আচ্ছা মিটে। আচ্ছা আচ্ছা ওই দেখলে তো ওই ওদের ক্লাস তাড়াতাড়ি করে শেষ করতে হলো। তাহলে দেখছি, তাহলে এই বুধবারের ক্লাসটা বা আর কি কোন দিন একটু অল্টার করে দিলে, মঙ্গলবারে যদি করা যায় তাহলে অসুবিধে নেই। এবার বুধবারটা এটা আমি তাহলে চেঞ্জ করে একবার দেখছি স্যারের সাথে কথা বলে, এবং অন্য স্যার ম্যাডামের সাথে কথা বলে ডেটটা আমি দেখছি কি করা যায়, বা টাইমটা যদি সকালের দিকেও বা অন্য অন্য হ্যাঁ একটা টাইম স্যার সকালে হলো অসুবিধা নেই। ঠিক আছে, এটা ওটা আমি একটু বীরেশ্বরের সঙ্গে আমার ক্লাসটা কোন সময় থাকে কলেজে হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়ে সেরকম ভাবে জানিয়ে দেবো। তোমরা আর শুধু আজকে নোটটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো, হলো নোটটাও সেটা একটু করো। ওকে স্যার। বেশ, ঠিক আছে, তাহলে এখানেই আমরা শেষ করছি।